আচ্ছা দেখো, আমরা যেটা বলতেছিলাম জীব মানে হলো বায়োলজি, বায়োলজি থেকে আসছে জীব, বায়ো মানে জীব, ঠিক আছে, বা বায়োলজি বলো বা বায়ো বলো, বায়ো মানে জীব, ঠিক আছে, ইংরেজি বায়ো, আর টেকনোলজি মানে প্রযুক্তি। জীবকে যখন প্রযুক্তিতে ব্যবহার করা হয় বা প্রযুক্তি যখন জীবের উপরে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় জীব প্রযুক্তি, জীব প্রযুক্তি। ওকে, প্রমাণ করে গেছে না, দেশ জমে গেছে, কি করবো বল, কষ্ট কষ্ট অনেক কষ্ট। আচ্ছা, এই বায়োটেকনোলজি শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করছে? আমি আবার বলতেছি, টোটাল অধ্যায়টা এই 11তম অধ্যায়টা তোমরা আগে কেমন পড়ছো আমি জানি না, আজকে যাবে ডিউ এর জন্য যে পড়াবো আমি, তুমি দেখবা পুরা পানির ভাই ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে, ভিন্ন ভাবে পড়াবো ইনশাআল্লাহ। 360 ডিগ্রি রোটেশনে পড়াবো, এই যে আজকে যেরকম 360 ডিগ্রি রোটেশন হয়ে গেছে, উল্টায় গেছে, ঠিক আছে। আজকে পুরা এই অধ্যায়টা আমি উল্টাই দিব, মানে এতদিন যা পড়াইছি আজকে কোনো কিছু এইভাবে পড়াবো না, আজকে পুরা উল্টা ভাবে পড়াবো ইনশাআল্লাহ। উল্টা ভাবে এই কারণে পড়াবো, মানে তুমি এতদিন যেভাবে যেগুলো ইম্পর্টেন্ট মানে জানতা ওগুলো তো আছে, যেগুলো তুমি জানতা যেগুলো আসবে না, আজকে দেখবে আমি ওগুলাই বলবো যে ওগুলাই আসবে, ওগুলাই পরীক্ষা আসতেছে, বারবার আসবে, ঠিক আছে, ওগুলাই পরীক্ষায় বারবার আসবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম, এটা আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম দেখো, এই জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি এটার জনক হলো হাঙ্গেরীয় কৃষি কৌশলী, যার নাম ছিল কার্ল এরিকি। কার্ল এরিকি সর্বপ্রথম এই বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করছেন, ঠিক আছে। তারপর নিচে দিকে চলে আসো কিছু জিনিস, এগুলো কমন, খুবই কমন, একটু জাস্ট জায়গা রাখবা। দই তৈরি করা এটা একটা জীব প্রযুক্তি, বাট এটা একটা সহজ জীব প্রযুক্তি। বা অ্যালকোহল তৈরি করা এটা মানুষ অনেক আগে থেকে জানতো, কারণ পান্তা ভাত বা পচা ভাত তোমরা জানো, পান্তা ভাত তুমি যদি পচায় ফেলো 7 দিন তাহলে এটা অ্যালকোহল হয়ে যায়, মানুষ এগুলো অনেক কাল আগে থেকে জানতো। এই জন্য এই অ্যালকোহল তৈরি এটা একটা জীব প্রযুক্তি, বাট এটা হলো প্রাচীনতম জীব প্রযুক্তি। এটা বোর্ড কোশ্চেন ছিল, এটা বোর্ডে একবার আসছিল। আর বোর্ড কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট এটা মেডিকেল একবার দেখতে পাচ্ছ, মাইনাসিং বোর্ড থেকে, এটা মাইনাসিং বোর্ড ছিল, মাইনাসিং বোর্ড থেকে মানে 25টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার 8 নাম্বার প্রশ্ন হুবহু তুলে দিচ্ছে এবার মেডিকেলে। মেডিকেলে বায়োলজি প্রশ্ন এমনি একটু কঠিন হয়, তার মধ্যে হুবহু তুলে দিচ্ছে এবার 1 নাম্বার 8 নাম্বার প্রশ্নটা মাইনাসিং বোর্ডের। এরকম আরেকটা সিলেট বোর্ডে তুলে দিচ্ছে, আরেকটা হলো বরিশাল বোর্ড থেকে তুলে দিচ্ছে। 4-5টা প্রশ্ন এরকম বোর্ড থেকে আসছে, তোমরা হয়তো অনেকে জানোই না। আচ্ছা, আরেকটা যেটা বলতেছিলাম, এইবার তুমি একটা মেডিকেলের ডিফারেন্স দেখছো কিনা, ঠিক আছে, যেটা হলো যে মেডিকেলে বোটানি থেকে প্রশ্ন আসছে 19টা, আর জুওলজি থেকে প্রশ্ন আসছে 11টা, ঠিক আছে। যেটা আগের কালগুলাতে জুওলজি বা প্রাণীবিজ্ঞান থেকে প্রশ্ন আসছে 19টা, এখান থেকে আসছে 11টা। এগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, ট্রেডিশন চেঞ্জ হয়ে এখন বোটানি থেকে প্রচুর প্রশ্ন আসে। সো বোটানিকে অবহেলা করা যাবে না। আর জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য বোটানি থেকে আসবে 22টা আর জুওলজি থেকে আসবে 22টা। সো এখানে মোটামুটি ইকুয়াল থাকে। ওকে, সাউন্ড পরে আসে কেন? সাউন্ড পরে আসার কথা না, এখন কোনো প্রবলেম হওয়ার কথা না, সাউন্ডে এখন প্রবলেম হওয়ার কথা না, এখন জাস্ট রোটেট হয়ে আছে, এটা একটু ঝামেলা। আচ্ছা, আর আরেকটা কথা মনে রাখবা, তোমার মাহমুদ ভাই সবসময় বলে যে মনে রাখবা যে প্রথম দুই পেজ যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে প্রথম 2 পেজ আর শেষ 2 পেজ, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। এটা ইনফিনিটি স্টার, এই প্রথম 2 পেজ শেষ 2 পেজ অবশ্যই রিডিং দেওয়া, এটা হলো প্রথম শর্ত। জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য ফার্স্ট শর্ত কি বলছি বলো? প্রথম 2 পৃষ্ঠা সেই 2 পৃষ্ঠা প্রত্যেকটা লাইন অবশ্যই রিডিং দিবা। আর এইটুকু ইনফিনিটি স্টার, এইখান থেকে প্রশ্ন আছে, যার প্রমাণ হলো মেডিকেল আসছে, বিবর্তন থেকে একটা প্রশ্ন আসছে, ঠিক আছে। কি আসছে? যদি দূরে যায়, দূর নিকটবর্তী যদি হয়, ঠিক আছে, তাহলে কোন ধরনের বিবর্তন হবে? সেটা হলো নিকট হলে অপসারী, এগুলো আমি বলছিলাম, ঠিক আছে, নিকট হলে অপসারী, ঠিক আছে, একটু দেখাই দিতেছি। নিকট হলে অপসারী, ঠিক একইভাবে যদি দূর হলে হয়তো অভিসারী, ঠিক আছে। এগুলো খুব সহজ জিনিস, বাট পারো নাই তোমরা। আর যদি দুইটা থাকতো তখন তাকে বলা হয় সমান্তরাল। এটাই আসলে এবার মেডিকেল কোশ্চেন, পারছো কিনা আমি জানি না। বিবর্তনের থেকে একদম বিবর্তনের প্রথম 2 পৃষ্ঠা মধ্যে এটা ছিল, প্রথম 2 পৃষ্ঠা মধ্যে এটা কিন্তু ছিল, বিবর্তনের প্রথম 2 পৃষ্ঠা মধ্যে ছিল। একটু কষ্ট করে ভাই, আজকে একটু কষ্ট কর। তাহলে আমি বুঝাইতে পারছি কিনা? তাহলে ভাইয়া কি বলছে? বিবর্তন থেকে যে প্রশ্নটা আসছে, এই বিবর্তন অনেকে পড়তে চাও না, বিবর্তন থেকে এবার 2টা প্রশ্ন আসছে। আর ভাইয়া বলছিল মেসোজোয়িক যুগ, আমার ক্লাস দ্বারা করছো লাস্ট দিন, আমি 8 তারিখে ওইটা ক্লাস নিছি। মেসোজোয়িক যুগ আমি বলছিলাম দন্তস্ব একটা থাকলে শরীর স্লিপ হয়, দন্তস্ব একটা থাকলে শরীর স্লিপ হয়। আর যদি দন্তস্ব থাকে, যদি দন্তন না থাকে, তার মানে কি? দন্তস্ব দন্তন আছে, তার মানে হলো ভাইয়া স্তন্যপায়ী থেকে কি থাকবে? দন্তস্ব দন্তন মানে সিনোজয়িক যুগ, সিনোজয়িক।
একটু আগে পড়াটা রিক্যাপ করলাম, ঠিক আছে। স্তন্যপায়ী দন্তন্য আর দন্তস্ব আছে, তার মানে হলো সিনোজিক, সিনোজিক আর দন্তস্ব দন্তন্য আছে। এটা এই অধ্যায়ের পড়া না, এটা কোন জায়গায় পড়া, এটা বিবর্তনের পড়া। বাট আমি কেন দেখাচ্ছি, মেডিকেলে এই প্রশ্ন যদি আসছে তোমরা পারছো কিনা আমি জানি না, ঠিক আছে। বাট প্রশ্নটা খুবই সহজ ছিল, ঠিক আছে। একটা হলো অপসারী, একটা হলো অভিসারী, একটা হলো সমান্তরাল, এইখান থেকে প্রশ্নটা আসছে। হুবহু বইয়ে একদম তুলে দেওয়া আছে, ঠিক আছে। বইয়ে একদম সুন্দর করে তুলে দেওয়া আছে, ক্লিয়ার। সিনো মানে স্তন্যপায়ী, হ্যাঁ ওটাই সিনো মানে স্তন্যপায়ী, এই দিকটা মনে রাখো। আর টেকনিক যদি বলো দন্তস্ব আর দন্তন্য থাকলে তখন দন্তস্ব দন্তন্য থাকে, আর শুধু দন্তস্ব থাকলে একটা দন্তস্ব সরীসৃপ থাকে, তার মানে মেসোজোয়িক যুগ মানে সরীসৃপের যুগ, ঠিক আছে। আর যেটা তোমাদের আসছিল যে নিকট যদি হয় তার মানে কি হবে, এটা হবে অপসারী বিবর্তন। দূর যদি হয় তাহলে হবে অভিসারী বিবর্তন। দুইটা যদি একত্রে চলে তাহলে সেটা হবে সমান্তরাল বিবর্তন, ঠিক আছে। সমান্তরাল বিবর্তন আমি আমরা বিবর্তনে একটু বুঝাইতে পারছি। এখন আসলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এইটুকু এতটুকু কথা বলার একমাত্র অর্থই হলো যে জীব প্রযুক্তি যখন পড়বা তখন প্রথম দুই পেজ অবশ্যই পড়বা। প্রথম দুই পেজ অবশ্যই খুব সুন্দর করে পড়বা। প্রথম দুই পেজ থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে তার মানে পারছো সবাই, ভেরি গুড। আচ্ছা তার মানে দেখো তাহলে এইখান থেকে মেডিকেল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এইখান থেকে যাবে ডিএনএ প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তার মানে কোনটার মানে কি দেখো, ব্লু মানে কি, ব্লু মানে হলো নীল। আমরা কোথায় নীল পাই, আমরা যদি সমুদ্রে যাই, কক্সবাজারে যাই, কক্সবাজারে পানি দেখবো, বা আমরা যদি কি সেন্ট মার্টিন যাই, এই পানিগুলো দেখবো আমরা একটু অনেকটা নীল আকৃতির। এই ব্লু মানে নীল টেকনোলজি, তার মানে সামুদ্রিক প্রয়োগ, ঠিক আছে। সমুদ্রের জায়গায় পাওয়া যায়। গ্রিন মানে সবুজ, সবুজ কোথায় পাওয়া যায়, যে কোনো কৃষি খামারে গেলে, কৃষি খেতে গেলে আমরা সবুজ পাই, তো এটা কৃষি ক্ষেত্রে। আর আরেকটা আছে রেড আর হোয়াইট, ঠিক আছে। হোয়াইট কই, রেড বুঝি আমরা বুঝি, হোয়াইটটা তো বুঝি। হোয়াইট মানে সাদা অ্যাপ্রন, সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন, এটা সবারই থাকে। যেমন তোমরা প্রায় 1,04,000 পরীক্ষার্থী মেডিকেলের জন্য হলে কি পরীক্ষা দিছো, এরা সবাই সাদা অ্যাপ্রন বা হোয়াইট অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন। যদিও হোয়াইট মানে অন্য কিছু, আমি তোমার বোঝার জন্য বলতেছি। তাহলে হোয়াইট যে আছে তার মানে সেইখানে চিকিৎসা আছে, সরি হোয়াইট যে আছে সেখানে কি আছে, চিকিৎসা আছে, ওকে। এটা পর্যন্ত ক্লিয়ার কিনা? তার মানে ব্লু মানে হলো সমুদ্র, গ্রিন মানে হলো কৃষিক্ষেত্র, রেড মানে হলো আসলে মারা গেলে বা কোনো একটা কি থাকে ডেঞ্জারাস কিছু থাকে তখন আমরা রেড দিই। যেমন তুমি অপারেশন বা ওটি অপারেশন থিয়েটারের সামনে দেখবো বলা এরকম রেড কালারের ক্রস থাকে, ভেতরে প্রবেশ নিষেধ, সাধারণ জনসাধারণের জন্য ভেতরে প্রবেশ নিষেধ, ডাক্তার ব্যতীত বা স্টাফ ব্যতীত সর্বসাধারণের জন্য রেড মার্ক দেওয়া থাকে, ঠিক আছে। তার মানে এটা আমি বুঝাতে পারছি। বিজ্ঞানী জীব প্রযুক্তি কি, এই কি নিয়ে একটা বিজ্ঞানী একটা কি করছে, একটা সংজ্ঞা দিছে। খালি মনে রাখবা কি এই সংজ্ঞাটা দিছে, মনে রাখবা বিজ্ঞানী কোলম্যান একটা সংজ্ঞা দিছে। এটা নরমালি কোথাও আসে না, বাট জাবি বিজ্ঞানের জন্য খুব ইম্পর্টেন্ট। সো বিজ্ঞানী কোলম্যানের নাম মনে রাখতে হবে। সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, সংজ্ঞাটা রিডিং দিবা, বাট কোলম্যানের নামটা মনে রাখবা। কোলম্যান একটা সংজ্ঞা দিছে জীব প্রযুক্তি নিয়ে, ওকে। জীব প্রযুক্তির গুরুত্ব, এই গুরুত্ব আমরা এইখান থেকে পড়বো না। কেন পড়বো না, একবার রিডিং দিবা, একবার কি করবা, রিডিং দিবা, কারণ এটা ভিতরে আছে, ভিতর থেকে পড়বো আমরা। টিস্যু কালচারে চলে আসো, জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা জানি টিস্যু কালচার মানে কি, টিস্যুকে নিয়ে যে কালচার করা হয় তাকে বলা হয় টিস্যু কালচার। এই টিস্যু কালচার কোথা থেকে নিব, আমি কোথা থেকে নিব, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমি নিব শীর্ষ মুকুল থেকে, আমি নিব কক্ষ মুকুল থেকে। এই দুটা মোটামুটি সবাই পারে, বাট এই দুটা অনেকেই পারে না। তাহলে এই দুটাকে একদম স্টার দিয়ে মনে রাখবা, একটা হলো কচি পাতা আর একটা হলো পাপড়ি। তাহলে এই চারটা জায়গা থেকে আমরা কি করতে পারি, বিভাজনক্ষম অঙ্গ হিসেবে টিস্যু কালচার করতে পারি। তাহলে তোমাকে যদি বলা হয় টিস্যু কালচারের জন্য কোন কোন জায়গা থেকে অংশ নেওয়া যেতে পারে, আনসার হবে শীর্ষ মুকুল, কক্ষ মুকুল, কচি পাতা, পাপড়ি। শীর্ষ মুকুল, কক্ষ মুকুল, কচি পাতা, পাপড়ি। ক্লিয়ার হলো? শীর্ষ মুকুল, কক্ষ মুকুল, কচি পাতা, পাপড়ি। এটা পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, পাপড়ি পাতা, শীর্ষ মুকুল, কক্ষ মুকুল, এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তীতে চলে যাবো। আচ্ছা তারপরে চলে আসো, তার মানে যে কোনো একটা বিভাজনক্ষম অঙ্গ থেকে শীর্ষ মুকুল, কক্ষ মুকুল, কচি পাতা ইত্যাদি থেকে যদি বিচ্ছিন্নকেরা একটা উপযুক্ত মাধ্যমে যদি আমরা কালচার করি, ওই কালচারকে বলা হয় টিস্যু কালচার। সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে। এখন এই টিস্যু কালচারের জনককে, এটা আমরা করবো। টিস্যু কালচারের জনক হলো বিজ্ঞানী গটিলেভ হ্যাভারল্যান্ড। টিস্যু কালচারের জনক হলো বিজ্ঞানী গটিলেভ হ্যাভারল্যান্ড। এই যে গটিলেভ হ্যাভারল্যান্ড, দুইটা জিনিস একদম জার্মান বিজ্ঞানী, ঠিক আছে। জার্মান বিজ্ঞানী গটিলেভ হ্যাভারল্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাস্ট। তাহলে দুইটা জিনিস তুমি মনে রাখবা, একটা হলো জীব প্রযুক্তির জনক, একটা হলো জীব প্রযুক্তির জনক। যেটা জীব প্রযুক্তির জনক সেটা ছিল কার্ল এরেকি। কার্ল এরেকি জীব প্রযুক্তির জনক হলো কার্ল এরেকি। আর টিস্যু কালচারের জনক, টিস্যু কালচার বলে তখন আমার আনসার হলো গটিলেভ হ্যাভারল্যান্ড। কি মনে রাখবো, হ্যাভারল্যান্ড। এই দুইটা একদম ইনফিনিটি স্টার, অবশ্যই অবশ্যই মনে রাখবা। কি বলছি, একটা হলো গটিলেভ হ্যাভারল্যান্ড। প্রবার 50 জন যাই, 50 জন 40 প্লাস হয়েছে।
তাহলে আমরা বলছি জার্মান বিজ্ঞানী গটেলার নেদারল্যান্ডকে বলা হয় টিস্যু কালচারের জনক, আর হাঙ্গেরীয় বিজ্ঞানী কার্ল এরিকিকে বলা হয় জীব প্রযুক্তির জনক। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কিছু সংজ্ঞা আমরা বলবো। দেখো আমি যেটা বলি, ধরো একটা বাঘের বাচ্চা হঠাৎ করে তার পরিমাণে তার যে সঙ্গ ছিল ওইখান থেকে ভুলে সে গাধার একটা দলে ঢুকে গেছে। গাধার চারপাশে থাকতে থাকতে সে নিজেকে গাধার মতো চিন্তা করা শুরু করছে। গাধা তারা এসে গুতায়, সে আর কিছু করতে পারে না। তার যে ক্ষমতা আছে, সে যে একটা থাবা মারলে এরকম 1000টা গাধা দৌড় দিবে, এটা সে জানে না। ঠিক আছে, তার ভিতরে যে ক্ষমতাটা আছে সেটা সম্পর্কে সে কিনা সে অবহিত না। এই যে তুমি তোমার ক্ষমতা সম্পর্কে অবহিত না, তার মানে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা অন্তর্নিহিত ক্ষমতা বা অন্তর্নিহিত শক্তি থাকে, যে শক্তি বলে সে তার সর্বোচ্চ শিখরে বসতে পারে। আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকেই বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় একটা ভার্সিটি বা মেডিকেল বা বুয়েট যাওয়ার যোগ্য। তুমি 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 তোমার জায়গা থেকে চিন্তা করো, তুমি ছোটবেলা কত ভালো ছিল, তুমি ক্লাস 5 এ বৃত্তি পাইছো, তুমি ক্লাস 5 এ রুল 1 ছিল, তোমার ক্লাস 8 এ তুমি বৃত্তি পাইছো, ক্লাস 8 এ তোমার 1 ছিল, বা ক্লাস 8 এ তুমি টপ করতা, ক্লাস 10 এ তুমি টপ করতা, এরকম ম্যাক্সিমাম স্টুডেন্টের ইতিহাস এরকম। বাট ইন্টারমিডিয়েটের পর এই মোমেন্টটা এসে দেখা যাচ্ছে তুমি বারবার চান্স পাচ্ছ না, বারবার হোঁচট খাচ্ছ। আমি বলি পৃথিবীতে এমন একজন কেউ খুঁজে পাওয়া যাবে না যে সারা জীবন ব্যর্থ হয়েছে। তো নিজেকে শক্ত করো, নিজেকে প্রস্তুত করো, এমন ভাবে প্রস্তুত করো যে জায়গায় তুমি পরীক্ষা দিবা সেই জায়গায় তুমি চান্স পাও। কেন এটা বললাম? তার মানে পৃথিবীর প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা বিভাজন অঙ্গ, উদ্ভিদ, সবকিছু সবারই একটা অন্তর্নিহিত শক্তি বা ক্ষমতা আছে। এই অন্তর্নিহিত শক্তি বলে সেই পূর্ণাঙ্গ হইতে পারে, সে সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারে। এই যে ক্ষমতাটা, এটাকে বলা হয় টোটিপটেন্সি, এটাকে বলা হয় টোটিপটেন্সি। এই জিনিসটা মনে রাখবা, একটা সজীব উদ্ভিদের কোষের একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ হওয়ার যে অন্তর্নিহিত ক্ষমতা, প্রত্যেকটা মানুষের অন্তর্নিহিত ক্ষমতা আছে। এই অন্তর্নিহিত ক্ষমতাকে বলা হয় টোটিপটেন্সি। এই টোটিপটেন্সি ধরনের একটা সেল হলো আমার ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা এইবারে মেডিকেল কোশ্চেন। দেখো আমার ক্লাস যদি তুমি করো, তুমি তাকায় থাকবা ভাইয়া কই থেকে প্রশ্ন আসে, এটা এমনিতেই আমি পারি। যেমন এইবার আসছিল ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ নিচের কোন কোষটা পূর্ণাঙ্গ উদ্ভিদ হয়ে যেতে পারে, বা পূর্ণাঙ্গ উদ্ভিদের রূপান্তর হইতে পারে, বা অনেকগুলা কোষে রূপান্তর হইতে পারে? আনসার হলো আমার ইন্টারস্টিশিয়াল কোষ। তোমাকে যদি আমি প্রশ্ন করি তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা কোন ধরনের কোষ, তাহলে আনসার হবে ইন্টারস্টিশিয়াল কোষটা টোটিপটেন্ট ধরনের কোষ। এই যে কোলাবোরেশনটা, একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়, একটা টপিকের সাথে আরেকটা টপিক, এটা যখন তুমি মিলাই করবা, তোমার বায়োলজির কনসেপ্ট এত ক্লিয়ার হবে যে তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবা। যেমন এইবার একটা প্রশ্ন ছিল যে নিচের কোনটা সয়াবিনের বৈশিষ্ট্য। হ্যাঁ, একটু প্রশ্নটা ঠিকই ছিল, প্রশ্নটা ভালো ছিল না পারার মতোই ছিল। বাট তুমি যদি একটু চিন্তা করো, সয়াবিন কি তৈল জাতীয় না? ঠিক আছে, তাহলে এইখান থেকে তুমি কিন্তু উচ্চ অলেইক অ্যাসিড থাকে, বা ওই লিপিড সম্পর্কিত যে জিনিসগুলা, ট্রাইগ্লিসারাইড সম্পর্কিত যে জিনিসগুলা, বা ওমেগা সম্পর্কিত যে জিনিসগুলা, বা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সম্পর্কিত যে জিনিসগুলা, এটা তোমার মাথায় আসতো। ঠিক আছে, তোমার প্রশ্ন আসছিল XX পদ্ধতি। দেখো আমার ভাই যখন আমাকে এসে এই প্রশ্নটার কথা বলছে, আমার সাথে সাথে মনে হয়েছে যে কোন জায়গায় এক্স ক্রোমোজোম কম থাকে বেশি থাকে। এটা যদি পৃথিবীতে আসে, তোমার বইয়ে তুমি টপিকে যাও, তোমার বই এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম বলছে, তার মানে তোমাকে দুইটা পদ্ধতি তোমার বইয়ে আছে, একটা হলো XXXY পদ্ধতি আর একটা আছে XX পদ্ধতি। তার মানে তুমি এই দুইটা মধ্যে আনসার খুঁজো না। এখন এইভাবে সবকিছু আমাদের নিজেদের মতো নরমাল, তার মানে এটা থেকে কোনো কিছু আনসার হবে না। তাহলে আনসারটা শুধুমাত্র কি XX পদ্ধতি, যেটা সেটাই আনসার ছিল। খুব সহজ একটা প্রশ্ন, বিশ্বাস করে এই প্রশ্নটা দেখে এত ভালো লাগছে। বাট প্রশ্নটা দেখো এটা কেমন হয়েছে, স্টুডেন্ট তোমরা হয়তো পারো নাই, কারণ তোমাদের মনে হয়েছে এটা অনেক কঠিন প্রশ্ন। ঠিক আছে, এটা তো আবুল হাসান স্যারের বইয়ে নাই, এটা তো গাজী আজমল স্যারের বইয়ে নাই। বিশ্বাস করে গাজী আজমল স্যারের বইয়ের প্রশ্ন। বাট প্রশ্নটা কি ঘোরায় বলছে, প্রশ্নটা কি বলছে যে ক্রোমোজোম সংখ্যা কোন জায়গায় বেশি পাবো। এই যে একটা ক্রোমোজোম শূন্য, ও মানে আমি বারবার বলি, আমার ক্লাস যারা করছো আমি বারবার বলছি, ও মানে শূন্য, ও মানে ওই জায়গাটা ফাঁকা থাকে, তার মানে একটা ক্রোমোজোম কম থাকে। ওই একটা ক্রোমোজোম কম থাকে, ওটাই পুরুষ থাকে। এই যে একটা কম বেশি হলো, এটার উদাহরণ ছিল ফরিং। তাহলে ফরিং এর থেকে আমার আসছে গাছফড়িং, তার মানে ওটাই আমার আনসার ছিল। তো খুব বেশি কঠিন প্রশ্ন ছিল না, খুব বেশি কঠিন প্রশ্ন কিন্তু ছিল না। ওকে, তো ভাই আমার আইডিয়া বিশ্বাস করতেছে না? আচ্ছা, তার মানে প্রত্যেকটা মানুষের একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে, যাকে বলি আমরা টোটিপটেন্সি। এখন এই যে ক্ষুদ্র অংশটা ব্যবহার করি, একটা জিনিসের ক্ষুদ্র অংশ ব্যবহার করা, ক্ষুদ্র মানে কি? ক্ষুদ্র মানে হলো মাইক্রো, আর বড় করাকে বলা হয় হলো প্রোপাগেশন। বড় করাকে বলা হয় হলো প্রোপাগেশন, বড় করাকে বলা হয় হলো প্রোপাগেশন। তার মানে একটা ক্ষুদ্র জিনিসকে বড় করলে, ক্ষুদ্র জিনিসকে বড় করলে তখন তাকে আমরা বলি মাইক্রো প্রোপাগেশন, তখন তাকে আমরা বলি মাইক্রো প্রোপাগেশন। ঠিক আছে, তখন তাকে আমরা বলি মাইক্রো প্রোপাগেশন। পোলাপান কমতেছিস কেন? পোলাপান কমিস না, বিশ্বাস কর, আস্তে কর, লাস্ট পর্যন্ত যা, লাস্ট পর্যন্ত থাক আমার সাথে, লাস্ট পর্যন্ত থাক, বিশ্বাস কর, তোর কাছে ভালো লাগবে, তোর কাছে ভালো লাগবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস তোর কাছে ভালো লাগবে। ঠিক আছে, আর মনে হবে যে নতুন কিছু জানলাম। ওকে,
তারপর টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে মায়ের কাছ থেকে যে অংশটা আমরা পৃথক করি এটাকে বলা হয় এক্সপ্লান্ট। এটাকে বলা হয় এক্সপ্লান্ট। একটা জিনিসকে ভাগ করে তুমি অন্য জায়গায় প্ল্যান করতেছো, বাইরে গিয়ে প্ল্যান করতেছো, এই জন্য এটাকে বলা হয় এক্সপ্লান্ট। ঠিক আছে। আর এই কালচারের মাধ্যমে যে চারাটা উৎপন্ন করা হয়, নতুন যে চারাটা হয়, যেটা যেহেতু ছোট চারা, এই জন্য এটাকে বলা হয় অনুচারা। অনুচারা মানে প্ল্যানলেট বা প্ল্যানলেট। তার মানে অনুচারা, যে চারাটা ছোট থাকে, যে নতুন চারাটা থাকে তাকে বলা হয় অনুচারা। ওকে। আর এটা যেহেতু আমরা কি করা হয়, তিনি সর্বপ্রথম কালচার পদ্ধতি আবিষ্কার করেন ইন ভিট্রো। ইন ভিট্রো কেন বলা হয়? এটা হলো কোষের বাইরে, তুমি বাইরে নিয়ে আসছো না, এই যে এক্সপ্লান্টটা মায়ের কাছ থেকে কাইটা তুমি নিয়ে আসছো, বাইরে নিয়ে আসছো, কোষের বাইরে করছো, এই জন্য নাম ইন ভিট্রো। অনেকে ভাবে ভিট্রো মানে ভেতরে, না, ইন ভিট্রো মানে হলো এটা কোষের বাইরে করে। ইন ভিট্রো মানে কিন্তু কোষের বাইরে, ইন ভিভো মানে হলো কোষের ভেতরে। তার মানে কোষের ভেতরে যদি কোনো প্রপাগেশন হয়, কোষের ভেতরে যদি কোনো কালচার হয় তাকে বলবো ইন ভিভো, আর কোষের বাইরে যদি হয় তাকে বলবো আমরা ইন ভিট্রো। তাকে কি বলবো? ইন ভিট্রো। হ্যাঁ, ইন ভিট্রো মানে অনেকেই হবে, এটা অনেকেই ভাবো তোমরা ইন ভিট্রো মানে কোষের ভিতরে হবে না, ইন ভিট্রো মানে কোষের বাইরে। তাহলে যে কালচারটা করা হয় সেটা কোষের বাইরে করা হয়। তার মানে আমি একটু রিপিটেশন করে দেখো। তাহলে বিজ্ঞানী মর্গান সর্বপ্রথম এটা আবিষ্কার করছে যে প্রত্যেকটা উদ্ভিদের ভেতরে একটা অন্তর্নিহিত ক্ষমতা থাকে, যে ক্ষমতা বলে সে বড় হইতে পারে, সে পূর্ণাঙ্গ হইতে পারে, সে ভালো কিছু করতে পারে, সে সর্বোচ্চ জায়গায় বসতে পারে, সে ডাক্তার হইতে পারে, সে ইঞ্জিনিয়ার হইতে পারে, সে অ্যাডমিন ক্যাডার হইতে পারে, সে বিসিএস ক্যাডার হইতে পারে, সে যে কোনো কিছু করে ফেলতে পারে। তার মানে এই যে ক্ষমতা, এটাকে বলা হয় টোটিপোটেন্সি। আর বায়োলজির ক্ষেত্রে এরকম ক্ষমতা আছে ইন্টারস্টিশিয়াল কোষের। বায়োলজির ক্ষেত্রে এরকম ক্ষমতা আছে ইন্টারস্টিশিয়াল কোষের। মানুষের ক্ষেত্রে এরকম ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষের। মানুষের ক্ষেত্রে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা স্টুডেন্টের। যে আমার ক্লাস আজকে দেখতেছো, তুমি যতবার ব্যর্থ হয়ে থাকো, আমি তোমাকে বিশ্বাস করি তোমার ভিতরে টোটিপোটেন্সি আছে, তুমি নিজেকে অবশ্যই প্রমাণ করতে পারবা। তুমি নিজেকে বিশ্বাস রাখো, তুমি 12টা দিন আমাদের সাথে থাকো, তুমি ইনশাআল্লাহ গ্র্যাভিটি ইউনিটের একটা সিট অবশ্যই দিতে পারবা। আমার কথা, তোমার মাহমুদ ভাইয়া যদি এত স্ট্রাগল করে ওই 12 ফেল এর মতো তোমার ভাইয়া 7 ফেল 8 ফেল যদি এত দূর যাইতে পারে এবং সারা বাংলাদেশে যদি ফার্স্ট হইতে পারে, তুমি কেন পারবা না? তুমি কি লাস্ট হইতে পারবা না? এতই অবস্থা খারাপ তোমার, তুমি চাইলেই পারবা ইনশাআল্লাহ। আর ক্ষুদ্র অংশকে নিয়ে বড় করলে, ক্ষুদ্র মানে মাইক্রো, বড় করা মানে প্রপাগেশন, এটাকে বলছি মাইক্রো প্রপাগেশন। এখন আমরা হুবহু গুণসম্পন্ন জিনিস নেই, সমগুণ সম্পন্ন, এটাকে বলা হয় ক্লোন। এই জন্য এটাকে বলা আমরা ক্লোনিং প্রযুক্তি। এটা কোষের বাইরে করা হয়, এই জন্য এটাকে বলা হয় ইন ভিট্রো কালচার। এটা আবিষ্কার করছে গডিলেন হ্যাভারল্যান্ড। এটা মাতৃউদ্ভিদ থেকে একটা জিনিসকে আলাদা করা হয়, নাম রাখছি আমরা এক্সপ্লান্ট। নাম রাখছি আমরা এক্সপ্লান্ট। তাহলে আমি আবার বলছি, অন্তর্নিহিত ক্ষমতা টোটিপোটেন্সি, ক্ষুদ্র অংশ ব্যবহার করে বড় জিনিস মাইক্রো প্রপাগেশন, সমগুণ সম্পন্ন ক্লোনিং প্রযুক্তি। মাতৃউদ্ভিদ থেকে আলাদা করছি এক্সপ্লান্ট, নতুন চারা অনুচারা আবিষ্কার করছেন গডিলেন হ্যাভারল্যান্ড। কোথায় এটা করা হয়? কোষের বাইরে। নাম কি? ইন ভিট্রো। ভিতরে করলে কি হবে? ইন ভিভো। শেষ। এইখান থেকে আর কোনো প্রশ্ন আসে না, এইখান থেকে আর কোনো প্রশ্ন আসে না। আমি যতটুকু বলছি এটা এনাফ মানে বলতে না। প্রয়োজনীয় যন্ত্রপাতি কিছুই দরকার নাই, খালি অটোক্লেভের নামটা মনে রাখবো। অটোক্লেভ নামে একটা যন্ত্র আছে যেটা অনেক বেশি আমরা ব্যবহার করি। ঠিক আছে। আচ্ছা, এই অটোক্লেভের পরে জীবাণুমুক্ত পরিবেশে কিছু আমরা জিনিস ইউজ করি। তার মধ্যে একটা আছে গরম ওভেন। এই গরম ওভেনে আমরা তাপমাত্রা একটু মনে রাখবো 160 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড, 160 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড। আফিয়া তানজিমা, হাই ভাইয়া, তুমি ক্লাস করে কি করবা? না তোমার মধ্যে আছে, না থাকলে কি আর যাই। শোনো, তোমাদের আপু হলো ডিউতে পড়ে, তারপরে বলতেছে টোটিপোটেন্সি নাই। ডিউতে তো আমার সিএস কি বলে ট্রিপলিতে পড়ে, ডিউতে ট্রিপলিতে পড়লে তো হলো টোটিপোটেন্সি সব শেষ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা যাই হোক, সে তার প্রমাণ রাখছে। ঠিক আছে, এখনো সে ট্যালেন্টেড, সে হলো টপ করে। আচ্ছা যাই হোক, গরম ওভেনের তাহলে তাপমাত্রা কত ছিল? 160 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ওকে। আর এছাড়াও তুমি যদি এটা কখন ইউজ করবো আমরা? যদি আমরা কালচার মিডিয়াম গুলোতে কাঁচের জিনিস থাকে। কি জিনিস থাকে? কাঁচের জিনিসগুলো আমরা ওভেনে দিব। কাঁচের জিনিস আমরা ওভেনে দিব। এটা নর্মালি চিন্তা করা হয়, বাসায় গিয়ে তুমি ওভেন থাকে, ওই ওভেনে যে আমরা নর্মাল জিনিস গরম করি, ওটা কিন্তু আমরা কাঁচের জিনিসই করি। তার মানে কাঁচ থাকলে আমরা ওভেনে দিব। এই ওভেনের তাপমাত্রাটা একটু বেশি থাকবে, 160 থেকে 180। কিন্তু আমার যদি ফোর্সেপ থাকে, আমার যদি নিডেল থাকে, আমার যদি স্কালপেল থাকে, মানে ইত্যাদি মানে ধারালো অস্ত্র থাকে, এগুলোকে আমি অ্যালকোহলে দিব। কত পার্সেন্ট অ্যালকোহল? 95% অ্যালকোহলে দিব। কত পার্সেন্ট অ্যালকোহল বলো? 95% অ্যালকোহলে দিব। ওকে। আচ্ছা, টিস্যু কালচার প্রকারভেদ মনে রাখবা। টিস্যু কালচার হলো 7 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বলো? 7 ভাগে ভাগ করা যায়। 7 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর কক্ষমূল কালচার, এটা নাম্বার গুলো দিবা। 2 নম্বর মেরিস্টেম কালচার, 3 নম্বর মাইক্রো প্রপাগেশন, 4 নম্বর কেলাস কালচার, 5 নম্বর দৈহিক কোষ। ঠিক আছে। 6 নম্বর হলো পরাগধানী কালচার, 7 নম্বর হলো প্রোটোপ্লাস্টের মিলন। ঠিক আছে। এই পরাগধানী কালচারের মাধ্যমে কিন্তু হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা হয়, ডিপ্লয়েড না। কি? হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা হয়। ওকে।
এই তাহলে কয় ভাগে ভাগ করা যায় টিস্যু কালচারকে? অনেক সময় চলে আসে 7 ভাগে। এটা কিন্তু লেখা নাই, তুমি 7টা ভাগ লেখা আছে, এগুলো রিডিং দিবা। টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ, এটা রিটেনের পড়া, এটা ভাইবার পড়া না, মানে এটা ভাইবা বলে, মানে এটা হলো এমসিকিউ এর পড়া না, এটা এমসিকিউ এর পড়া না, রিটেনের পড়া। তারপর আমরা একটু পড়বো, ঠিক আছে? জাস্ট নামগুলো দেখবো। 1 নম্বর মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন। এক্সপ্লান্টটা অবশ্যই অবশ্যই সুস্থ হইতে হবে, নিরোগ হইতে হবে। এই যে জিনিস মনে রাখবা, সুস্থ, নিরোগ এবং উৎকৃষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত হইতে হবে, ঠিক আছে? এই সংগ্রহিত যে টিস্যু, এটাকে বলি আমরা এক্সপ্লান্ট। ওকে, এটা কি কি ব্যবহার করা যায় আমরা অলরেডি বলছি। এক্সপ্লান্ট হিসেবে তুমি নিতে পারো শীর্ষ মুকুল, পার্শ্ব মুকুল, কক্ষ মুকুল, কচি পাতা, পাপড়ি, ঠিক আছে? কচি পাতা, পাপড়ি, ক্লিয়ার? তারপর চলে আসো কালচার মিডিয়াম আবাদ মাধ্যম তৈরি। কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি। আবাদ মাধ্যম যে মাধ্যমটা মৌলিক উপাদান সমৃদ্ধ থাকে, যে মাধ্যমটা মৌলিক উপাদান সমৃদ্ধ থাকে তাকে বলা হয় বেসাল মিডিয়াম। যে মাধ্যমটা মৌলিক উপাদান সমৃদ্ধ থাকে তাকে বলা হয় বেসাল মিডিয়াম। এই বেসাল মানে ওই বেসাল না, বেসাল মিডিয়াম। হ্যাঁ, এই বেসাল মিডিয়ামের পিএইচটা খুব ইম্পর্টেন্ট, 5.5 থেকে 5.8, এটা অবশ্যই মনে রাখবা। বেসাল মিডিয়ামের পিএইচ 5.5 থেকে 5.8, 5.5 থেকে 5.8। এটা ডিইউতে আসছিল, ডিইউতে একটা প্রশ্ন আসছিল, সেটা হলো জীবাণুমুক্তকরণ। এখানে বলছিল নির্বীজকরণ, খুব ইম্পর্টেন্ট। অপশনটা ছিল নির্জীবকরণ। দেখো নির্জীব যদি করে ফেলো তাহলে মরে যাবে, আমাকে নির্জীব করা যাবে না, কি করা যাবে? নির্বীজকরণ করা যাবে। বীজটাকে আমি নির্বীজ করতে পারবো, ঠিক আছে? বীজটাকে আমরা নির্বীজ করতে পারবো। ওকে, আচ্ছা, তারপর চলে আসো এই অটোক্লেভের যন্ত্রের তাপমাত্রা। দেখো এর আগের বার ওভেনের তাপমাত্রা বলছিলাম আমরা, ওভেনের তাপমাত্রা হলো 160 থেকে 180। ওভেনের তাপমাত্রা 160 থেকে 180, বাট অটোক্লেভের তাপমাত্রা কিন্তু 120 ডিগ্রি সেন্টিগ্রেড। পরীক্ষা আসে না, অটোক্লেভের তাপমাত্রা 120 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? চাপ যদি বলি, চাপ হলো 15 পাউন্ড, সময় যদি বলি 20 মিনিট। এগুলো নরমালি মেডিকেলে কখনো আসে না, বাট জাবির জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, জাবির জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এখন এইটার আমরা বাইরে করি, এই জন্য এটাকে বলা হয় ইনভিট্রো কালচার, এটাকে বলা হয় ইনভিট্রো কালচার। আমার কাজ শেষ, তাহলে আমি মিডিয়ামে এই এক্সপ্লান্টটা নিয়ে যাবো। এরপরে কাজ শেষ, আমি ক্যালাস বানাবো। এই যে ক্যালাস বানাবো, এই ক্যালাস বানানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো তাপমাত্রা। এই তাপমাত্রাকে বলা হয় টিস্যু কালচারের তাপমাত্রা। পরীক্ষা আসে নিজের কোনটা টিস্যু কালচারের তাপমাত্রা, মনে রাখবা, এটাকে বলা হয় টিস্যু কালচারের তাপমাত্রা। টিস্যু কালচারের তাপমাত্রা হলো 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা একটা বলছি ওভেনের তাপমাত্রা, একটা বলছি অটোক্লেভের তাপমাত্রা, একটা বললাম টিস্যু কালচারের তাপমাত্রা। একটা কি বলছি? টিস্যু কালচারের তাপমাত্রা। হ্যাঁ, তার মানে কি কি বলছি বলো? এই অধ্যায়ে 3টা তাপমাত্রা আছে। একটা হলো মাইক্রো ওভেনের তাপমাত্রা 160 থেকে 180, অটোক্লেভের তাপমাত্রা 121, আর টিস্যু কালচারের তাপমাত্রা বা ক্যালাস সৃষ্টির তাপমাত্রা বা টিস্যু কালচারের তাপমাত্রা 17 থেকে 20, 17 থেকে 20। হ্যাঁ হ্যাঁ, যেহেতু কি টাইপ প্রশ্ন আসছে বারবার তো বলতেছি, এই যে যেহেতু এইগুলো এই টাইপ প্রশ্ন আসে, যেহেতু আসে কি যে অটোক্লেভের চাপ কত, অটোক্লেভের সময় কত, যেহেতু আসে অটোক্লেভের তাপমাত্রা মানে টিস্যু কালচারের তাপমাত্রা কত, এগুলো যেহেতু প্রশ্ন। আর টোটাল চ্যাপ্টারটা শেষ করি, তুমি নিজেই বুঝতে পারবা যে যেহেতু কি কি করতে হবে, ভাইয়া কি কি বলতেছে। আচ্ছা, তারপর চলে আসো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বৈদ্যুতিক আলো। আলোর পরিমাণ আমরা জানি লাক্স থেকে ওকে প্রকাশ করা হয় 3000 থেকে 5000 লাক্স অথবা 1000 থেকে 3000 লাক্স। আর তারপর আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা হলো 70 থেকে 75%, আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 75%। এগুলো কিছু লাগবে না, এগুলো দরকার নাই। আর বাকিগুলো কি পয়েন্টের নাম করবা, বাকিগুলো পয়েন্টের নাম করবা, আর কিছু লাগবে না, বাকিগুলো পয়েন্টের নাম করবা। তারপর হলো এই জায়গাটাও ইনফিনিটি স্টার, এটা মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগরের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুইটার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই গুরুত্বগুলো যত উদাহরণ আছে, বাংলা ইংরেজি উর্দু আরবি যা আছে সব পড়তে হবে, বাংলা ইংরেজি উর্দু আরবি সব পড়তে হবে, ঠিক আছে? সব পড়তে হবে। যেমন হুবহু মাতৃকোণ সম্পন্ন চালক প্রদান বা মাইক্রো প্রপাগেশন, এটা মেডিকেলেও আসছে, এটা ডেন্টালেও আসছে, এটা জাবিতেও আসছে, ঠিক আছে? 3টাতে আসছে। তাহলে কি আনসার হলো দুইটা জিনিস পাবো, থোজা আর সাগরকলা। থোজা আর সাগরকলা এই দুটো হলো হুবহু মাতৃকোণ সম্পন্ন উদ্ভিদ বা মাইক্রো প্রপাগেশনের উদাহরণ। মাইক্রো প্রপাগেশন বা প্ল্যানেট বা অনুচারণ উদাহরণ, ঠিক আছে? প্ল্যানেট বা অনুচারণ উদাহরণ হলো থোজা এবং সাগরকলা, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই পড়বা থোজা এবং সাগরকলা। টিস্যু কালচার এগুলো রিডিং দিবা। আচ্ছা, রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, এটা পরীক্ষা আসে, বইয়ে যা আছে আমি আবার বলছি, এখানে গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যারা ফার্স্ট টাইম আসছো, যারা সেকেন্ড টাইমে চিন্তা করতেছো, তারা এগুলো খুব ভালো মতো পড়বা। একটা রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টিতে দুইটা জিনিস আছে, এটা দাবিতে একদম পিরিয়ড কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট। একটা আলো একটা আগ। আগে বলছি থোজা আর সাগরকলা, এটা হলো মাইক্রো প্রপাগেশন। রোগমুক্তর জন্য আলো আর আগ, আলো আর আগ, আলো আর হলো আগ, ঠিক আছে? আচ্ছা, তারপর চালক কদম, এটা তো কোনো উদাহরণ নাই এরকম। তারপর বিলুপ্ত উদ্ভিদ, এটা কোনো উদাহরণ নাই এরকম।
ভ্রূণ কালচার মানে কৃত্রিম প্রজনন, এটা উদাহরণ নাই এরকম। হ্যাঁ, তারপর সংকর উদ্ভিদ বা প্রোটোপ্লাস্টের মিলন, এটা দেখো আমরা দেখাই। দেখো আমরা ছোটবেলাতে পড়ে আসছি, যে তোমরা পড়ছো নিউক্লিয়াসের যে বিভাজন বলো তাকে কি বলা হয়? উদাহরণ প্রশ্ন বলতে পারি, নিউক্লিয়াসের বিভাজন আর একটা সাইটোপ্লাজমের বিভাজন, এটাকে কি বলা হয় বলতো? নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোপ্লাজমের বিভাজন, এটাকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? একটু বলো দেখি, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় এবং সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? দ্রুত কমেন্ট করে দেখি। হ্যাঁ, আরে সেই আপিয়া, তোমাকে আবার ভর্তি পরীক্ষা দেওয়া হলো, ঠিক আছে? অবিডিয়েন্ট স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, সবাই যেটা পারলাম, তোমাকে একটু বলি যে সাইটোপ্লাজমের মিলনকে কি বলে বলো দেখি, এটা কে বলো? সাইটোপ্লাজমের মিলনকে কি বলে? এতক্ষণ তো বিভাজন বললাম, আমি বলো সাইটোপ্লাজমের মিলনকে কি বলে দেখি, এটা কে বলো? সাইটোপ্লাজমের মিলনকে কি বলে বলো? হ্যাঁ, গুড, ভেরি গুড, সবাই পারছো বলো। হ্যাঁ, বলো সাইটোপ্লাজমের মিলনকে কি বলে? এগুলো তো আমার স্টুডেন্ট সব বাইরে ফেলতেছে, আমার অফিসের স্টুডেন্ট আমার ক্লাস করছে, এগুলা যেগুলো পারতেছে। বাকিরা বলো দেখি, বাকিরা বলো সাইটোপ্লাজমের মিলনকে কি বলা হয়? সাইটোপ্লাজমের মিলনকে কি বলা হয়? আরে সেই, আচ্ছা ঠিক আছে, আপনি তোমার জন্য একটা চকলেট নিয়ে যাও, তুমি আমার সাথে দেখা হলে একটা চকলেট নিও। সাইটোপ্লাজমের মিলনকে আমরা বলি সাইব্রিড, ঠিক আছে? এটা অনেকে অনেক সময় মনে হয় না, পরীক্ষায় কি থাকে, সাইটোপ্লাজমের মিলন থাকলে অনেকে সাইটোকাইনেসিস জায়গায় আসো, সাইটোপ্লাজমের মিলন থাকলে আমরা অনেক সময় কি করি, সাইটোকাইনেসিস জায়গায় আসি, এটা ভুল করা যাবে না, ঠিক আছে? সাইটোপ্লাজমের মিলন হলে আমার সাইব্রিড, আর সাইটোপ্লাজমের যদি বিভাজন হয় তার মানে হলো সাইটোকাইনেসিস, ঠিক আছে? দেখো এই প্রশ্নটা নিচের দিকে আছে, তোমার বইয়ের সূত্রটা লেখা আছে, দুটা উদ্ভিদের যদি শুধু সাইটোপ্লাজমের মিলন হয়, সেই উদ্ভিদটাকে আমরা হাইব্রিড না বলে তখন তাকে সাইব্রিড বলি। তার মানে যখন সাইটোপ্লাজমের মিলন হবে তখন ওই উদ্ভিদটাকে আমরা সাইব্রিড বলে ফেলবো, ঠিক আছে? টোটাল জিনিসটাকে যদিও ওইভাবে সাইব্রিড বলা হয় না, বাট পরীক্ষা আসলে এইভাবে চিন্তা করবা, সাইটোপ্লাজমের মিলন যদি হয়ে যায় ওই জিনিসটাকে আমরা সাইব্রিড বলি, ঠিক আছে? এর পরবর্তীতে আমাদের যে মিলনটা হয় তাকে বলা হয় আলু আর টমেটো। দেখো আলুর ইংলিশ নাম হলো পটেটো, প্লাস হলো টমেটো, ঠিক আছে? টমেটো, এই যে পটেটো প্লাস টমেটো ইকুয়াল হলো এই হাতে যে পো আর পরে হলো এই হাতে নিচে হলো মাটো, তার মানে এই হাতে প্রথম দুই অক্ষর, এই হাতে লাস্টের চার অক্ষর, তাহলে এটা হলো পোমাটো, তার মানে পো টমেটো, ঠিক আছে? তাহলে পটেটো থেকে পো আর টমেটো থেকে মাটো, তাহলে পো মাটো, ঠিক আছে? বলো তার মানে কি আছে? তার মানে হলো পো মাটো, ওকে? তারপর মেরিস্টেম কালচার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মেরিস্টেম কালচার পরীক্ষায় আসবেই। মেরিস্টেম কালচার, নিউক্লিয়াসের মিলন এরকম ভাবে বলা হয় না, ঠিক আছে? নিউক্লিয়াসের মিলন আমরা ওইভাবে বলি না, নিউক্লিয়াস যদি এরকম অনেকগুলো মিলিত হয়ে যায় ওগুলো জায়ান্ট সেল বলি আমরা, এটা তোমাদের লেভেলে লাগবে না, ঠিক আছে? জায়ান্ট সেল আসলে লাগে না, সোটা ওইভাবে দরকার নেই, ঠিক আছে? ভুলে যাও। মেরিস্টেম আসো, মেরিস্টেম দেখো আমি বলি, ধরো আমার হাতে একটা কলম আছে, ভালো করে খেয়াল করো, এই কলমের এইখান থেকে এই অংশটুকু পুরাটুকু আমার কি অগ্রভাগ, ঠিক আছে? দেখো এই পুরাটুকু আমার কি এই শীর্ষমুকুল, ধরো এইটুকু আমার পুরাটুকু শীর্ষমুকুল, মানে শীর্ষভাগের এই পয়েন্টটা কিন্তু আমার অগ্রভাগ। তার মানে একটা জিনিসের শীর্ষভাগের যে অগ্রভাগের যে দাগটা, তখন এই টোটাল জায়গাটুকুর এইটুকু হলো আমার শীর্ষভাগ, এর মধ্যে এই যে পয়েন্টটা এটা হলো আমার অগ্রভাগ। তাহলে একটা জিনিসের শীর্ষভাগের অগ্রভাগের এই পয়েন্টে যে টিস্যুটা থাকে তাকে বলা হয় মেরিস্টেম। আর এই মেরিস্টেম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে এটা হলো একদম রোগমুক্ত থাকে, কোনো রোগ জীবাণু থাকে না, ঠিক আছে? একটা জিনিসের অগ্রভাগের শীর্ষদেশ বা শীর্ষভাগের অগ্রদেশ যেটা বলো, এই পয়েন্টটাকে বলা হয় আমার মেরিস্টেম। তার মানে বলবো উদ্ভিদের শীর্ষমুকুলের অগ্রভাগের যে টিস্যু তাকে বলা হয় মেরিস্টেম। মেরিস্টেম কেন ইম্পর্টেন্ট? কারণ মেরিস্টেম কোনো রোগ জীবাণু থাকে না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার, এই জন্য আমরা মেরিস্টেম নিয়ে কালচার করি, কারণ কোনো রোগ জীবাণু থাকে না, তাহলে এই জন্য এটাকে বলা হয় মেরিস্টেম কালচার, এই জন্য এটাকে বলা হয় মেরিস্টেম কালচার, ওকে? আচ্ছা, অল্প সময় অধিক চাপ উৎপাদন এটা বেশি ইম্পর্টেন্ট না। তারপর হ্যাপ্লয়েড উদ্ভিদ, খুব ইম্পর্টেন্ট, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। হ্যাপ্লয়েড উদ্ভিদের মধ্যে কি আছে? একটা হলো পরাগী রেণু থেকে তৈরি হয়, আর একটা পরাগী ধানী কালচার থেকে তৈরি হয়। পরীক্ষা আছে যে এন্ডোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ কোথা থেকে তৈরি করা যায়? আনসার হলো পরাগী রেণু, আনসার হলো পরাগী ধানী, আনসার হলো পরাগী রেণু, আনসার হলো পরাগী ধানী, ঠিক আছে? এর মধ্যে চীন দেশ থেকে যেটা পাইছি তার নাম হলো গুয়ানিকটিন, আর এটাকে বলা হয় এন্ডোজেনিক হ্যাপ্লয়েড ধান। আর জিনগোয়া 1 যেটা, এটাকে বলা হয় হলো এন্ডোজেনিক হ্যাপ্লয়েড গম। তাহলে একটা আছে ধান, ধানের নাম গোয়ান, আর একটা আছে গম, গমের নাম হলো জিনগোয়া। মনে করেন রাখবা গমে গ আছে, গোয়াতে গ আছে, জিনগোয়া, ঠিক আছে? জিনগোয়া, ঠিক আছে? বুঝতে পারছো?
আর হলো গোয়ান, যেটা গোয়ান, গোয়ান মধ্যে দন্তন আছে, ধানের মধ্যে দন্তন আছে, গোয়ান ধান, গোয়ান ধান, গোয়ান ধান, গোয়ান ধান। আর জিন গোয়া, জিন গোয়া বলে গম আছে, জিন গোয়া বলে গম আছে, ঠিক আছে। আচ্ছা, আর কয়েকটা গোত্র আছে, কয়েকটা লাইন আছে, ওই লাইনে এটা হলো অ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠিত হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট যাবে জন্য। একটা হলো পোয়াসি, একটা হলো সোলানেসি, একটা হলো গ্রাসিয়াসি, ঠিক আছে। পোয়াসি তো তোমরা সবাই চিনো। আর সোলানেসি মানে হচ্ছে সোলানাম নিগ্রাম, সোলানাম নিগ্রাম বেগুনের বৈজ্ঞানিক নাম। বেগুন হলো যে গোত্রের, তাকে বলা হয় সোলানেসি। তারপর হচ্ছে ব্রাসিয়াসি, ব্রাসিকা ইন্ডিকা, এটা হলো সরিষার বৈজ্ঞানিক নাম। ব্রাসিকা ইন্ডিকা সরিষার বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। ব্রাসিকা ইন্ডিকা হলো সরিষার বৈজ্ঞানিক নাম, ওকে। ব্রাসিকা ইন্ডিকা কার নাম বলো? ব্রাসিকা ইন্ডিকা বা সরিষা, এটাতে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা হয়েছে। পোয়াসি, পোয়াসি মানে তো হলো তোমরা জানোই ধান, ধান, জিয়ামাইন বা গম, ভুট্টা সবগুলো। আর সোলানেসি বলছে সোলানাম নিগ্রাম, বেগুন সম্পর্কিত যেটা সোলানাম নিগ্রাম, এটাতে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা গেছে। তারপর কোষাবাদ এবং ক্যালাস সৃষ্টি। এই যে কোষাবাদ, কোষাবাদের মধ্যে যদি আবাদি কোষ হয়, কোষাবাদের মধ্যে যদি আবাদি কোষ হয়, এই ক্লোনালটাকে বলা হয় সোমা ক্লোনাল। কেন? সোমা মানে হলো কোষ বা দেহ, সোমা মানে দৈহিক, ঠিক আছে। আর গ্যামেট থেকে যদি হয় তাকে বলা হয় গ্যামেটোক্লোনাল। গ্যামেটোক্লোনালে গ্যামেট থাকবে, সোমা ক্লোনালে দেহ থাকবে, দেহকোষ, দেহকোষ বা টিস্যু থাকবে, দেহকোষ বা টিস্যু থাকবে। তাহলে এটা বলা হয় সোমা ক্লোনাল, এটাকে বলা হয় গ্যামেটোক্লোনাল ভেরিয়েশন। এটা কোথায় পাওয়া যায়? আদি নামক গমে পাওয়া যায়, আদি নামক একটা গমে পাওয়া যায়, ওকে। দ্রুত ক্লোন সৃষ্টি লাগবে না, ট্রানজেনিক উদ্ভিদ তৈরি, ট্রানজেনিক উদ্ভিদ তৈরি। এই ট্রানজেনিক উদ্ভিদ তৈরি দেখো, এই ট্রানজেনিক উদ্ভিদের মধ্যে একটা আছে সয়াবিন। এই প্রশ্নটা এবার আসছিল, আমি বারবার বলি যে প্রশ্ন আসবে। ট্রানজেনিক উদ্ভিদের মধ্যে কি থাকে? আমার সয়াবিন থাকে। এই সয়াবিনে কি থাকে? সয়াবিন আমার একটা কি তৈল জাতীয় জিনিস, ঠিক আছে, তৈল জাতীয় জিনিস। তৈলের মধ্যে কি থাকে? আমরা বলছিলাম তৈলগুলো হলো অসম্পৃক্ত, তাহলে অসম্পৃক্ত, এই অসম্পৃক্ত একটা হলো কি লিপিড বা চর্বির উদাহরণ ছিল ওলেইক অ্যাসিড। তাহলে এটা পাওয়া উচিত ছিল। এখন এতটুকু তোমার মাথায় কাজ করছে কিনা এটা কথা, যে তেল, তেল হলো আমাদের অসম্পৃক্ত তেল, অসম্পৃক্ত থাকে, অসম্পৃক্ত থাকে তেল, অসম্পৃক্তের একটা উদাহরণ হলো ওলেইক অ্যাসিড। আর অপশন ছিল উচ্চ ওলেইক অ্যাসিড থাকে, তার মানে 100% কারেক্ট। তেলে অবশ্যই অসম্পৃক্ত হলে অসম্পৃক্ত দ্রবণ থাকবে, অসম্পৃক্ত অ্যাসিড থাকবে। এর আনসার হলো ওলেইক অ্যাসিড। কি আছে? ওলেইক অ্যাসিড। পারছি না কিনা বলো? ওলেইক অ্যাসিড পারছি না কিনা? ওলেইক অ্যাসিড পারছি না কিনা? আচ্ছা, তারপর স্বর্ণধান, এটা সবাই জানার কথা। স্বর্ণধান মানে হলো গোল্ডেন রাইস, স্বর্ণধান মানে গোল্ডেন রাইস। এছাড়া কি পাওয়া গেছে? এছাড়া পাওয়া গেছে আলো, এছাড়া পাওয়া গেছে আলো, এছাড়া পাওয়া গেছে টমেটো, তামাক, তুলা। তুমি নামগুলো একটু মনে রাখবা। তারপর ব্রণোদ্ধার, ব্রণোদ্ধার বেশি ইম্পর্টেন্ট না। তারপর দেহজ ভ্রূণ সৃষ্টি, খুবই ইম্পর্টেন্ট। দেহজ ভ্রূণ সৃষ্টি, এটাকে বলা হয় হলো সোমাটোজেনিক, সোমাটোজেনিক। দেহ মানে কি? সোমা, সোমাটোজেনিক। ভ্রূণের ইংলিশ নাম কি? ভ্রূণের ইংলিশ নাম হলো এমব্রায়োজেনেসিস, ভ্রূণের ইংলিশ নাম হলো এমব্রায়োজেনেসিস, ভ্রূণের ইংলিশ নাম হলো এমব্রায়োজেনেসিস। তাহলে এটাই গত বছর মেডিকেলে আসছিল, সোমাটোজেনিক এমব্রায়োজেনেসিস কোথায় পাওয়া যায়? আনসার ছিল গাজর। তোমরা বলছো যে এটা তো আবুল হাসান স্যারের বই নাই। ভাইরে ভাই, এই আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে আছে, তুমি নিজে পড়ো নাই। দেহজ মানে হলো সোমাটোজেনিক, ভ্রূণ মানে হলো এমব্রায়োজেনেসিস। আর অপশনটা এইভাবে না দিয়ে বাংলাতে না লিখা ইংরেজিতে দিছে। তোমার তানভীর ভাইয়া বারবার বলতেছে এখানে যত উদাহরণ আছে সবগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বাংলা ইংরেজি সহ। সো এটা তোমাকে পড়তে হবে। দেখো আগের বছর 14 নম্বর পয়েন্ট থেকে মেডিকেল কোশ্চেন আসছে, এইবার 12 নম্বর পয়েন্ট থেকে মেডিকেল কোশ্চেন আসছে। যে জায়গা কিন্তু একটা, প্রশ্ন একই জায়গা থেকে আসে, তোমাকে পারতে হবে, এটা হলো তোমার ব্যাপার, তোমাকে পারতে হবে, এটা হলো তোমার দায়িত্ব। হ্যাঁ, 22 এমব্রায়ো আসছিল, গুড। যারা পারছো তারা খুবই ভেরি গুড, যারা পারছো তারা হলো ভেরি গুড। একটু ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও না, তোমরা একটু মেনশন দিয়ে দাও। অলরেডি স্টুডেন্ট কমে গেল কেন? এই যে এত সুন্দর জিনিসগুলো দেখা যাচ্ছে, আরেকটা আলফা আলফা। বৈদেশিক মুদ্রা, বৈদেশিক মুদ্রার মধ্যে মালয়েশিয়া রয়্যাল ফার্ম নামে একটা টিস্যু কালচার করা হচ্ছে, এটা একটু মনে রেখো, ঠিক আছে। বাংলাদেশের টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ, এটা পুরোটা একটা রিডিং দিবা, এটা নিজেদের জিনিস, এটা পুরোটা একটা রিডিং দিবা। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে মেডিকেল কোশ্চেন আসছে। তারপর আমি বলবো এটা পুরোটুকু রিডিং দিবা, বিশেষ করে বাংলাদেশে কোথায় শুরু হয়েছে আমি একটু বলে দিচ্ছি মেইন লাইন গুলো। এটা শুরু হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডিইউতে। এটা সর্বপ্রথম শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। এটা সর্বপ্রথম কাজ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। এগুলো আর কিছু লাগবে না। তারপর চলে আসো শীত প্রধান দেশে। এই শীত প্রধান দেশে যে টিস্যু কালচার বা হলো আমার জীব প্রযুক্তি, এটা হলো স্ট্রবেরি। এটা মেডিকেল কোশ্চেন আসছিল 21 সেশনে। স্ট্রবেরি, স্ট্রবেরি, স্ট্রবেরি কি করা যায়? এটা আমার জীব প্রযুক্তির প্রয়োগ করা যায়, এটাই আসছিল। কি বলছে দেখো, টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ। পরীক্ষা আসছিল নিচের কোনটা টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ? আনসার ছিল স্ট্রবেরি, আনসার ছিল স্ট্রবেরি। আনসার কি ছিল বলো? আনসার ছিল স্ট্রবেরি, ওকে।
ক্লিয়ার একটু? হ্যাঁ, আরো ঠিক ছিল। আচ্ছা, তারপরে চলে আসো, এটা বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযোগী। তারপর তুমি পরীক্ষা করে দিতে যাচ্ছ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি হয় হলো কাঁঠালের চারা, খুব ইম্পর্টেন্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি হয় হলো কাঁঠালের চারা। তারপর চলে আসো তুমি হলো কি আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় এর মাঝখানে কোন জায়গায় আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় উপরে সর্বপ্রথম আছে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কি আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় হইল এই বেলের চারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো বেলের চারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাঁঠালের চারা, আর শীত প্রধান দেশ হলো স্ট্রবেরি, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো স্টিভিয়া। এই যে এনজিও বা প্রাকৃতিক হলো স্টিভিয়া, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হলো অর্কিড। এই কয়েকটা মনে রাখলে হবে। কি বলছে ভাইয়া? রাজশাহী বিশ্ববিদ্যালয় বেলের চারা, শীত প্রধান দেশের স্ট্রবেরি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাঁঠালের চারা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্কিড, ব্রাকে হলো স্টেভিয়া। এই 5টা-6টা উদাহরণ মনে রাখবা, 5টা-6টা উদাহরণ অবশ্যই মনে রাখবা। ওকে, এই 5টা-6টা উদাহরণ মনে রাখবা। কি বলছি? বেলের চারা, স্ট্রবেরি, কাঁঠালের চারা, অর্কিড, স্টেভিয়া, অর্কিড আর স্টেভিয়া। বাকিগুলো রিডিং দেওয়া। সুবিধা অসুবিধা করার কিছু নাই, সুবিধা অসুবিধা করার কিছু নাই, এগুলো পরীক্ষা আসে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। ঠিক আছে, কোন একটা জীব কোষে যদি সুনির্দিষ্ট জিন নিয়ে যদি আমরা অন্য কোনো জায়গায় এগুলো প্রতিস্থাপন করি, ডিএনএ তে যদি পরিবর্তন করি, এই যে ডিএনএ তে পরিবর্তন করলাম, ওই পরিবর্তনটাকে বলা হয় জিন প্রকৌশল বা ইংলিশে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর ওই যে ডিএনএ টা পরিবর্তন করলাম, ওই ডিএনএ কে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ, আর ওই প্রযুক্তিকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে যাহা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, তাহাই জিন প্রকৌশল, তাহাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মোটামুটি খুব কাছাকাছি জিনিস, একটু বেসিক ডিফারেন্স আছে, ওই দিকে আমাদের যাওয়ার দরকার নাই। তুমি জাস্ট জানো এগুলো মোটামুটি সব কাছাকাছি জিনিস। এর ফলে যে জিনিসটা উৎপন্ন হয় তাকে বলি আমরা জিএমও বা জিইও। জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিইও মানে হলো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। বা বাংলায় এদেরকে বললে, বাংলায় এদেরকে বলি আমরা ট্রান্সজেনিক। এবার একটা মেডিকেল কোশ্চেন আসছে ট্রান্সজেনিক নিয়ে। ঠিক আছে, এবার একটা মেডিকেল কোশ্চেন আসছে কি ট্রান্সজেনিক নিয়ে। ওকে, এটা প্রথম কোথায় ব্যবহার করছে? এটা ব্যবহার করছে বিজ্ঞানী জ্যাক উইলিয়ামসন। এখানে জ্যাক উইলিয়ামসন তার রাগোলাইনের নামে একটা বই ছিল, এই বই সর্বপ্রথম উনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ব্যবহার করছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছে উনি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করার জন্য একটা ব্যাকটেরিয়া ইউজ করছিল, ওই ব্যাকটেরিয়াটার নাম হলো ইকোলাই, ইশেরিকিয়া কোলাই। ইশেরিকিয়া কোলাই, এটা দুইজন বিজ্ঞানী আবিষ্কার করছে, ইশেরিকিয়া এবং কোলাই মানে হলো কোলন অন্ত্রে হইল, এই জন্য নাম রাখা হয়েছে কোলাই। এবং এইখান থেকে প্রথম ইনসুলিন উৎপাদন করা সম্ভব হয়েছে। এই তারপরে চলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলছি, এগুলো সব সিস্টেম জিন প্রকৌশল বলতে যে প্রযুক্তির মাধ্যমে ডিএনএ তে পরিবর্তন আনা যায় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। সবই সেম কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা। তারপর যেটা বলতেছিলাম, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে 2টা ব্যাকটেরিয়া ইউজ করা হয়েছে। মনে রাখবা পুরো বইয়ে তোমার একটা ব্যাকটেরিয়া আছে, এটা ইকোলাই, এটা 99% আছে তোমার বইয়ে। ঠিক আছে, আর একটা মাত্র অধ্যায়, সেটা হলো এই 11তম অধ্যায়, একটা নতুন ব্যাকটেরিয়া আছে যার নাম এগ্লোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স। এটা শুধুমাত্র এই অধ্যায়ে আছে। মনে রাখবা, তো দেখে আমার বিষয় বলছে 11 নম্বর অধ্যায়ে শুধুমাত্র একটা ব্যাকটেরিয়া আছে যার নাম এগ্লোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স। এই ব্যাকটেরিয়াটা 11 নম্বর অধ্যায়ে আছে। এটা শুধু 11 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসলেই মনে করার চেষ্টা করবা। ওকে, তারপর যারা সব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হলো জাবির জন্য, জেইউ এর জন্য ইনফিনিটি স্টার, এইখান থেকে প্রশ্ন আসবে। মেডিকেলের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, বাট মেডিকেলের জায়গা আর এটার জায়গা পুরোপুরি ভিন্ন। আজকে দেখাবো প্লাজমিড মেডিকেলে কিভাবে আসে আর এইখানে কিভাবে আসে। প্লাজমিড তো সারা জীবন অনেকভাবে পড়ছো, বাট আজকে তুমি প্লাজমিড পড়ো, তোমার পরে মনে হবে ভাইয়া এতদিন আমি যেমনি জানতাম এটা দেয় না দিয়ে আর কি বলে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিলে একও পাবো না, জাহাঙ্গীরনগর পরীক্ষা দিলে একও আমি পাবো না। ওকে, বুঝতে পারছি? তাহলে জাহাঙ্গীরনগর কেমনে পাওয়া যায় এটা আজকে দেখবো আমরা। তো কে জানি বলতেছি জাহাঙ্গীরনগর কিভাবে আসে, ব্যাপারে দেখাচ্ছি। প্লাজমিডে দেখো মূল ক্রোমোজোমের ছাড়াও মূল ক্রোমোজোমের বাইরে যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে তাকে বলা হয় প্লাজমিড। তুমি যদি খেয়াল করো, এটা আমার একটা এই যে পুরা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে এই হলো আমার ক্রোমোজোম, এটা হলো আমার ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এই ক্রোমোজোমের বাইরে একটা বৃত্তাকার একটা ডিএনএ আছে, এটাকে বলছি আমরা প্লাজমিড। এটাকে বলছি আমরা প্লাজমিড। একটা ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের বহির্ভূত বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ কে প্লাজমিড বলে।
এটা কি আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে বিজ্ঞানী ল্যাডারবার্গ। বিজ্ঞানী ল্যাডারবার্গ হলো এটা আবিষ্কার করছে, আর বিজ্ঞানী লিন্ডম্যান হলো শক্তির শক্তির 10% নিয়ম। এটা হলো পরের অধ্যায় আছে, এটা আমরা পড়াবো। কেউ যদি 100 কেজি খায় 10 কেজি কাজ করবে, প্রত্যেকটা জিনিসের 10% কাজ করবে। কেউ যদি 10 কেজি খায় আর 1 কেজি কাজ করবে, তার মানে প্রত্যেকটা জিনিসের 10% কাজ করবে। এটা হলো লিন্ডম্যান, একই জিনিস উঠাবলা হবে। এটা হলো লিন্ডম্যানের নিয়ম, আর এটা হলো ল্যাডারবার্গের নিয়ম। ল্যাডারবার্গ হলো প্লাজমিড আবিষ্কার করছে, লিন্ডম্যান হলো শক্তি পিরামিড আবিষ্কার করছে। কোন ব্যাকটেরিয়া আবিষ্কার করছে? ইকোলাই ব্যাকটেরিয়া আবিষ্কার করছে। কোথায়? ইকোলাই ব্যাকটেরিয়া। এখানে আসছে এদের সংখ্যা কোষ প্রতি হলো কত? 1 থেকে 1000। এখন জাহাঙ্গীরনগর খুব খারাপ, ওরা কি করছে? এটা দেয় না, বলছি কত? এদের সংখ্যা কত? 10 to the power 2, 10 to the power 3, 10 to the power 4, 10 to the power 5। বলো এদের সংখ্যা কত? 10 স্কয়ার, 10 কিউব, 10 4, 10 5। বলো এদের আনসার বলো। লিখবেন 10%। হ্যাঁ এটা আনসার বলো, দ্রুত। তাহলে প্লাজমিডের সংখ্যা কত? 10 to the power 2, 10 স্কয়ার, 10 কিউব, 10 4, 10 5। বলো দ্রুত বলো। হ্যাঁ গুড, 10 কিউব। ঠিক আছে, কারণ 1000 মানেই 10 কিউব। ঠিক আছে, এটা এইভাবে আসে। এখন আসলে এর বৈশিষ্ট্য ইনফিনিটি স্টার পরীক্ষায় প্রচুর আসে। এখন সবাই আমরা জানি যে বৃত্তাকার ডিএনএ থাকে, কিন্তু পরীক্ষায় সারা বৃত্তাকার দেয় না। জাহাঙ্গীরনগর খুব খারাপ, ওরা কি করছে? ওরা বলছে যে চক্রাকার ডিএনএ থাকে। তোমার তো দেখেই মনে হয়েছে এটা মনে হলো ফালতু প্রশ্ন, এটা মনে ভুল আছে। না রে ভাই, যাহা বৃত্তাকার তাহাই চক্রাকার, মানে বৃত্তাকার চক্রাকার দুইটাই থাকতে পারে, দুইটাই সঠিক। তাহলে বৃত্তাকার অথবা চক্রাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে, বৃত্তাকার অথবা চক্রাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে। আণবিক বল খুব ইম্পর্টেন্ট, 10 to the power 6 থেকে 200 into 10 to the power 6 ডালটন। এটা বলছি 10 to the power 3, এটা হলো 10 to the power 6। মানে যত বড় সংখ্যা থাকে তার চেয়ে ডাবল বড় কি থাকে? আমার ভর থাকে। 10 to the power 3 হলো সংখ্যা, 10 to the power 6 হলো আমার ভর। 10 to the power 3 সংখ্যা, 10 to the power 6 হলো আমার ভর। 200 into 10 to the power 6 পর্যন্ত। এখানে অনেকে ভাবে প্লাজমিডে কোনো প্রচুর জিন থাকে, না এটা বুঝলাম না। প্লাজমিডে খুবই অল্প সংখ্যক জিন থাকে। একটা এনজাইম থাকে, নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। কাটার জন্য যে এনজাইম তার নাম রেস্ট্রিকশন এনজাইম, লাগানোর জন্য যে এনজাইম তার নাম হলো লাইগেজ এনজাইম। এটা মাস্ট, লাগানোর জন্য যে এনজাইম তার নাম লাইগেজ এনজাইম। আর একটা পদ্ধতি আছে যার নাম হলো কনজুগেশন পদ্ধতি। ঠিক আছে, আর লাস্ট হলো এরা প্লাজমিড গুলা, এরা অনুলিপন ক্ষমতা সম্পন্ন। কারণ যেহেতু ডিএনএ যেখানে আছে সেইখানে অনুলিপন ক্ষমতা সম্পন্ন থাকবে। ডিএনএ যেখানে আছে সেটাই একটু দুষ্ট ডিএনএ, বুঝছো? যে খুব খারাপ, যে আসলে খুব খারাপ। আচ্ছা, তাহলে প্লাজমিডের প্রকারভেদ। প্লাজমিড হলো 3 প্রকার, খুব ইম্পর্টেন্ট। প্লাজমিড 3 প্রকার। প্লাজমিড কয় প্রকার? 3 প্রকার। একটা আছে এফ বা এফ প্লাজমিড, মনে রাখবা এফ ফর ফার্টাইল। ফার্টাইল মানে উর্বর বা ফার্টিলিটি। এফ মানে ফার্টিলিটি মানে উর্বর প্লাজমিড। এই উর্বর প্লাজমিড দেহে একটা পিলি তৈরি করে, পিলি দিয়ে একটা রোগ তৈরি করে। বলো কি বলতে পারো? এই পিলি দেহে একটা রোগ তৈরি করে। এই প্লাজমিডের পিলি দ্বারা একটা রোগ তৈরি হয়। এটা অণুজীব অধ্যায়ে আছে। বলো বলো দ্রুত বলো, দেখি কে পারো। অণুজীব অধ্যায়ে আছে, পিলি দ্বারা একটা রোগ তৈরি হয়। কি রোগ? স্মৃতি বলছে, ভেরি গুড। ইমরান বলছে, বাকিরা দ্রুত বলো, বাকিরা বলো দেখি। আমার স্টুডেন্ট কো এটা আফিয়া চলে গেছে, হ্যাঁ ভেরি গুড। আর সবাই বলো, সবগুলো তাহলে এবার টপ করবে ইনশাআল্লাহ। এটা হলো গনোরিয়া, এটা হলো গনোরিয়া, ভেরি গুড। আর প্লাজমিড হলো রেজিস্ট্যান্স প্লাজমিড। রেজিস্ট্যান্স মানে হলো বিরুদ্ধে, তার মানে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন যে প্লাজমিড তাকে বলা হয় আর প্লাজমিড। এই আর প্লাজমিডের সবচেয়ে কমন যেটা সেটা হলো R6। আর R6 এ কয়টা অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন থাকবে? নামেই 6 আছে, সো 6টা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন থাকবে। 6টা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন থাকবে। ওকে, মনে রেখে যারা বলছো ভেরি গুড। ঠিক আছে, সাতটা বলছে, আসিফ তালুকদার, ইমরান বলছে, স্মৃতি বলছে, ভেরি গুড। আর R6 এ 6টা থাকে। হ্যাঁ, কোল্ড প্লাজমিডে চলে আসো। কোল্ড প্লাজমিডের মধ্যে দেখো কোলিসিন থাকে। আর কোলিসিন মানে কি? ইকোলাই থাকবে কোলিসিন, আর বিব্রিওতে থাকবে হলো বিব্রিওসিন। বিব্রিও কলেরি হলো কলেরার বিগিনিং নাম। বিব্রিও কলেরিতে থাকবে কলেরাসিন, বিব্রিওসিন, আর হলো এখানে থাকবে ইকোলাই থাকবে কোলিসিন। ওকে, প্লাজমিডের ব্যবহার। প্লাজমিডের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ব্যবহার, প্লাজমিডটা ভেক্টর হিসেবে কাজ করে। অনেকেই ভাবে এই ভেক্টর মানে ফিজিক্সের ভেক্টর। শুন, এই ভেক্টর মানে বাহক, বায়োলজির ভেক্টর মানে বাহক, ফিজিক্সের ভেক্টর মানে দিক রাশি। দুইটার মধ্যে ঝামেলা বাঁধাবে না। ঠিক আছে, ফিজিক্সের প্রশ্ন আসছে কিনা এটা বুঝবা। ফিজিক্সের প্রশ্ন আসলে এর নাম দিক রাশি, আর বায়োলজিতে ভেক্টর আসলে এর নাম বাহক। ঠিক আছে, উল্টা পাল্টা বলিস না। বায়োলজিতে ভেক্টর আসলে তার নাম কি? বাহক। ভেক্টর মানে বাহক, বায়োলজিতে ভেক্টর মানে বাহক। আর আমরা বলছি যে ফিজিক্সে যদি ভেক্টর আসে তার মানে দিক রাশি। রিকমেন্ড ডিএনএ দাব সমূহ, এগুলো পরীক্ষা আসে না। কাঙ্ক্ষিত ডিএনএ পৃথকীকরণ দেখো পরীক্ষা আসে। আমরা জানি কাটার জন্য আর পৃথক করা দুইটা ভিন্ন জিনিস।
পৃথক করা মানে ধরো আলাদা করে দিছো, কাটছো মানে কেটে ফেলছো। মনে রাখবা কাটার জন্য লাগে রেস্ট্রিকশন এনজাইম, কাটার জন্য লাগে রেস্ট্রিকশন এনজাইম, কিন্তু পৃথক করার জন্য লাগে সিজিএম ক্লোরাইড বা সুক্রোজ গ্রেডিয়েন্ট। খুবই ইম্পর্টেন্ট। কি বলছি, এটা হলো জাহাঙ্গীরনগরের প্রশ্ন যে তোমার কি মনে রাখবা, তুমি মনে রাখবা তুমি সারা জীবন করে গেছো রেস্ট্রিকশন এনজাইম, পরীক্ষা আসছে কাটা না, পরীক্ষা বলছে পৃথক করা, তুমি তো রেস্ট্রিকশন দাগে আসছো, তুমি তো শিওর যে আমি 80 পাচ্ছি, পর্যন্ত 2250, ঠিক আছে 2240, 50 পেলে চান্স পাবো জাহাঙ্গীরনগর আমি বললাম জাহাঙ্গীরনগর প্রশ্ন হয়ে গেল 80তে, 80তে কেউ যদি 50 পায়, ঠিক আছে 50 প্লাস মাইনাস পায়, মোটামুটি একটা সিট তার থাকে, খুবই সহজ কিন্তু 50 পাওয়া। তারপরে বললাম 50 পায় না, তারপরে প্রশ্ন একটু কি হয়, গাড়তারা হয়, ঠিক আছে 80তে, কারণ কি 0.20 করে কাটা যায়, তার মানে 5টা ভুল গেলে 1 নাম্বার, তার মানে ভুল কিন্তু মানে নেগেটিভ খুব কম, তারপরে 50 প্লাস মাইনাস পাইলে চান্স হয়ে যায়, 50 প্লাস মাইনাস পাইলে চান্স হয়ে যায়, ঠিক আছে। আমি বলতাম ভাই মাত্র 50, ভাই মাত্র 50ই পা, পরীক্ষাটা দিয়ে 50টা পা, আমরা খুশি হই। ওকে, আচ্ছা তাহলে বুঝতে পারছি। তাহলে বলছি আছে কি পৃথক করে দুইটা জিনিস যায়, সিজিএম ক্লোরাইড, সুক্রোজ গ্রেডিয়েন্ট, তারপর রেস্ট্রিকশন এনজাইম। যে এনজাইম দ্বারা ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স কাটা হয়, আমরা বলছি কেটে ফেলা আর পৃথক করা এক জিনিস না। কাটা মানে ধরো তুমি এটাকে কাটা ফেলছো, কেটে দিছো, আর পৃথক করা মানে এরকম দুটো তিনটে জিনিস ছিল, এদের আলাদা করছো, ওরা একটু আলাদা করছো, ওরা একটু আলাদা করছো, ঠিক আছে, এটা পৃথক করা। ওকে, এই রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, নামটা মনে রাখবা। ওকে, আর প্রত্যেকটা ব্যাকটেরিয়ায় কমপক্ষে, খুব ইম্পর্টেন্ট, কমপক্ষে একটা রেস্ট্রিকশন এনজাইম থাকবে। সর্বোচ্চ কত থাকবে এটা বলা নাই, শত প্রকার থাকতে পারে, বাট কমপক্ষে এট লিস্ট একটা থাকতেই হবে, তাহলে ওইটা কখনোই কি হবে না, ব্যাকটেরিয়া হবে না। ওকে, তারপরে কি বলছি, ভেক্টর বা বাহক। আমি বলছি পুরা বায়োলজিতে যত জায়গায় ভেক্টর আছে, বাহক আছে, সবগুলাই 90% ইকুয়ালাই। ব্যতিক্রম শুধুমাত্র 11তম অধ্যায়, এখানে একটা নতুন বাহক ইউজ করি, যার নাম অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফিসেন্স, আর অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফিসেন্স একটা প্লাজমিড ইউজ করি, যার নাম টিআই প্লাজমিড। এটা হলো যাবে ইউনিটের প্রশ্ন। দেখো এই যে কে জানি বলতেছিলাম, দেখো প্লাজমিড সারা জীবন পড়ছো, বাট এটা টিআই প্লাজমিড বলা হয়, এটা পড়ছো কিনা আমি জানি না। যারা পড়ছো তাদেরকে হলো ভেরি গুড, আর যারা পড়ো না তারা জানি না। জাহাঙ্গীরনগর প্রশ্ন আমি আবার বলছি, প্রিপারেশন সবারই ভালো থাকে। অনেকে ভাবে জাহাঙ্গীরনগর মেডিকেল যে প্রিপারেশন নিচ্ছে এটা দিয়ে হয়ে যাবে, না, একটু ট্রিকি না হলে একটু কঠিন হবে। তুমি একটু যদি না জানো, তুমি যদি একটু গাইডলাইন না পাও, তাহলে তোমার জন্য চান্স পাওয়া একটু কঠিন হবে। কারণ তুমি পড়ছো একভাবে, তুমি প্রশ্ন পাবো আরেকভাবে। তুমি প্লাজমিড করে গেছো, প্লাজমিড তো অনেকগুলো কথা বলছি, তুমি করে গেছো কাটার জন্য, পরীক্ষা পৃথক করার জন্য। তুমি করে গেছো কি ইকোলাই বা পলিসিন প্লাজমিড বা বিব্রিওসিন প্লাজমিড, তোমার পরীক্ষা আসবে টিআই প্লাজমিড। এটা দেখো তুমি ডাবল ইউনিটের প্রশ্ন, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফিসেন্সে কোন প্লাজমিড থাকে, আনসার টিআই প্লাজমিড থাকে। ওকে, আচ্ছা তারপরে কি নির্দিষ্ট স্থানে ছেদন করব, ছেদন বললেও একই জিনিস, আনসার রেস্ট্রিকশন। শুধুমাত্র পৃথক বলে আনসার চেঞ্জ, পৃথক বলে আনসার সুক্রোজ গ্রেডিয়েন্ট বা কি বলছি, একটা হলো সিজিএম ক্লোরাইড, একটা হলো সুক্রোজ গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটা ডেন্টাল এর ছিল 18-19 ছেদন করার জন্য কোনটা লাগে, রেস্ট্রিকশন এনজাইম। এখন আসল খেলা দেখাবো, এটা হলো আসল খেলা। এই আসল খেলায় দেখো অনেক কিছু তুমি পাবা। এই যে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ খন্ড বহন করি, এটা ইকোলাই লাইব্রেরি আছে একটা, এটা মানব জিনোম লাইব্রেরি আছে। এই লাইব্রেরিগুলোর নাম মনে রাখবা, ইকোলাই লাইব্রেরি, মানব জিনোম লাইব্রেরি। এগুলো আগে পড়ছো কিনা আমি জানি না। এই যে সিডিএনএ, সি মানে হলো কমপ্লিমেন্টারি ডিএনএ, সি এর মানে কি, সি এর পুনরূপ হলো কমপ্লিমেন্টারি, আমি বলছি এই আজকে তুমি আবার ক্লাস করলেই বুঝতে পারবে জাহাঙ্গীরনগর ভিন্ন কিছু। আজকে ক্লাস করার পর তোমার যদি নামানো হয়েছে, তারপরে আমার বললো জাহাঙ্গীরনগর ভিন্ন কিছু আজকে করলেই বলবা। এটা পরীক্ষা আসছিল একবার, এটা প্রশ্ন প্রচুর আছে। সিডিএনএ কার কমপ্লিমেন্টারি কপি, সিডিএনএ হলো এমআরএনএ এর কমপ্লিমেন্টারি কপি, সিডিএনএ কে বলা হয় এমআরএনএ এর কমপ্লিমেন্টারি কপি, সি ফর কমপ্লিমেন্টারি, আর হলো ডিএনএ মানে ডিএনএ। আচ্ছা তারপরে চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, এগুলো একটু রিডিং দিও, ঠিক আছে। হাইব্রিডাইজেশন প্রোব, তারপরে কি বলে মেশিন, অটোমেটিক কেমিক্যাল সিনথেসিস অ্যাপারেটাস, এগুলো একটু রিডিং দিও। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো এই রেস্ট্রিকশন এনজাইমের কিছু এই যে এই শর্টটা, এটা তুমি মনে হয় জীবনে কোনোদিন পড়ো নাই। আর এটা থেকে জাহাঙ্গীরনগর প্রশ্ন আসছে এই পর্যন্ত 4 থেকে 5 বার, এই বক্স থেকে প্রশ্ন আসছে, শুধুমাত্র এই বক্স থেকে আসছে। এই বক্সের এই যে রেস্ট্রিকশনের স্থান, তুমি বলো আমাকে, তুমি সারা জীবনে কোনোবার কোন সময় মেডিকেলে এই রেস্ট্রিকশনের স্থান করছো? কি পড়তেছিস, কি তোর ভাই কি জানি মানে, তোর ভাই আমার দাঁড়িয়ে মারছে যে আমি দেখি আমি ক্লাসে ঢুকলে 50 জন হবে, এখন দেখি 25-26 জন, ঠিক আছে। একটু দাঁড়ি মেরে উল্টায় না দিছো, উল্টায় না দিলে 50 জনই আসছিল। দোষ হলো তোমার, এটা ফেসবুকের দোষ। এটা হচ্ছে ইয়ের কি জানি বলে, ফেসবুকের ইয়ের নাম কি জানি, আমি না আর তোর ভাই পারবে, আমি পড়াইলে দেখবি এটা জমবো না। কি অবস্থা বলতো, তারপর কি অবস্থা বলো ভাই?
এত কম কেন জিইউতে? হ্যাঁ, এই যে এই সব থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, জোগাড়বাগের দোষ হচ্ছে এই বেটা হচ্ছে ফেসবুক এরকম চেঞ্জ করে দিছে, এখন হচ্ছে স্বাভাবিক রোটেট হয় না। আচ্ছা হ্যাঁ, এই ছক থেকে কোশ্চেন আসে, এই ছক নিয়ে আমি একটা, আচ্ছা তোর ভাই একটা কোশ্চেন করলো যে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম কাটার ক্ষেত্রে ইউজ করা হয়, ছেদনের ক্ষেত্রে ইউজ করা হয়, বলো তো এটা কোশ্চেন করে দেখি কেমন পারো। ঠিক আছে, আচ্ছা এই রেস্ট্রিকশন ছাড়াও, ঠিক আছে, বা হচ্ছে লাইগেজ তো লাগানোর কাজ করে। হ্যাঁ, তোমাদের একটা হচ্ছে অনুজীব চ্যাপ্টারে, ওই চ্যাপ্টারটা আমি পড়েছিলাম তাই না, দেখি আজকে পারো কিনা। অনুজীব চ্যাপ্টারে লাগানোর কাজ অন্য একটা এনজাইম করে যেটা লাইগেজ করে না, কি এটা বলতো? আর ইভেন কাটার কাজও নামটা রেস্ট্রিকশন নাই, অন্য একটা নাম আছে। ঠিক আছে, লাইসোজেনিক চক্রে, দেখি বলো কেমন মনে আছে, ইম্পর্টেন্ট কিন্তু, বলো। মাহমুদ ভাইয়ের সৈনিকরা কি আছে নাকি? এই আমার সৈনিক গুলা কই একটু দেখাতো, দেখে একটু বাড়াই দিত। 28, 29, এই 29, সাব্বাস, এই তো 3 জন বাড়ছে আমার সৈনিক। আচ্ছা এই তো মেহফুজা রহমান মৃত্যু, গুড। ইন্টিগ্রেজ এনজাইম যেটা কি কাজ করে, লাগানোর নাকি হচ্ছে কাটার, বলো আসি ভাইয়া। এই তো নিউক্লিয়াস, হ্যাঁ নাফিসা কি নাফসি তুলনা, এই তো গুড। তাহলে ইন্টিগ্রেজ হচ্ছে কি করে, লাগানোর কাজ করে। ঠিক আছে, তাহলে সবসময় লাইগেজ না কিন্তু, হ্যাঁ লাইসোজেনিক চক্র আমি স্পেসিফিক বই লাগিয়েছি দেখা। আচ্ছা লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে ইন্টিগ্রেজ হচ্ছে কি লাগানোর কাজ করে, আর নিউক্লিয়াসটা হচ্ছে কি করে, শুধু নিউক্লিয়াস। রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস কিন্তু নিউক্লিয়াস আছে, কি জানি বলে, এই যে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস না, এটার মধ্যেও কিন্তু হচ্ছে কি নিউক্লিয়াস তো আছে। তাহলে এটা না হয় মানা যায়, বাট ওইটা কিন্তু ইন্টিগ্রেস, এটা যেন একটু মাথায় থাকে। আচ্ছা এগুলো জানো শুনলাম, আর এগুলো তোর ভাই ভালো পারে, ঠিক আছে, আমিও পারি। ঠিক আছে, আচ্ছা দেখ তোদের মডেল থেকে শিখে, এই যে দেখো এই নামকরণ গুলো আছে না, এই নামকরণ কিন্তু আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তোমরা জানো কিনা একটা নামকরণ 2টা পদ থাকে, একটা গণ আর একটা হচ্ছে প্রজাতি, তাই না? আচ্ছা খেয়াল করো, এই যে নামগুলো আছে না, যেমন ইকো আর আই, ইকো আর আই, এর মধ্যে আর আইটা হচ্ছে ওইটা জাস্ট ধরন বা টাইপটা বোঝানোর জন্য। এই ইকোর মধ্যেই তোমার এই ব্যাকটেরিয়ার নামটা আছে, তার উৎস বা সোর্সটা আছে। তাহলে তুমি কিভাবে মনে রাখবা, এই যে প্রথম যে অক্ষরটা থাকে সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার প্রথম অংশের নাম। ঠিক আছে, তাহলে প্রথম অংশের নাম কি, গণ অংশটা, তাহলে ই দ্বারা হচ্ছে ইস্টেরিয়া। ঠিক আছে, আর ওই যে পরের যে 2টা অক্ষর থাকবে সব সময়, প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইমের যে 3টা অক্ষর, তার মধ্যে প্রথম অক্ষরটা তার গণ বোঝাবে, পরের 2টা অক্ষর হচ্ছে প্রজাতি বোঝাবে। তাহলে একটা মুখস্থ করার দরকার নেই, সিও কো দ্বারা কি, কলি। তারপরে দেখবে এইচআই এনডি, তার মধ্যে প্রথম অক্ষরটা শুধুমাত্র হচ্ছে তারপরে একটা কি হবে, প্রজাতি। তাহলে এই যে দ্বারা হচ্ছে নিওফাইলাস, বাকি আই এন দ্বারা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। বিএম দেখ বাদ এইটাই, এটা দেখে এইটাই তো ধরনের বাদ, প্রথম ডি দ্বারা বেসিলাস, আর পরের যে অংশটা প্রজাতি অংশ কি, এম দ্বারা। দেখ তোর ভাই কত ভালো করে, দেখছ তোর ভাই ভালো করেছি না, বল বায়োলজি কি দ্বারা আমি পড়ানো শুরু করবো? আরে দুষ্টামি শুরু করছে, বুঝছস, এনে আয়া সুন্দর জায়গা বলে রাখছি, আমার আয়া খুব কমড়া দিয়েছে। দেখ এই যে 2 জন মারা গেছি আমি, তুই আসিল তোর 26 জন আছিস, এখন 28 জন, 50 জন হয়ে যায়, দেখি কেমন হয়ে যায়। বলবান একটু মেনশন কর না, মেনশন করো না, একটু শেয়ার দিয়ে মেনশন করে দাও। হুসাইন পল্লব খান, আচ্ছা ঠিক কইছিস। আচ্ছা শোনো, এখন হচ্ছে অলরেডি জানো কিনা, আমরা 12 ডেজ রিস্টার্ট মিশন হচ্ছে চলতেছে আমাদের, চলতেছে বলতে হচ্ছে আমাদের মেইনলি ক্লাস শুরু আসলে 12 মানে মেডিকেল পরবর্তী রেজাল্ট যেটা ওইটা। তো আমাদের অবিসিটি আর হচ্ছে 2টা একসাথে আমরা এখন হচ্ছে কন্টিনিউ করবো, আর আমাদের অবিসিটির ক্লাস মিতু না তানভীর ভাই, ঠিক আছে ভাই আপনি কেমিস্ট্রি, তুই যদি চান্স পাস তোরে দেখি যাবি, তুই ক্যাম্পাসে আয়। আমার নাম কবি, এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে যা আমার নাম কবি, আমার জুনিয়র কম আছে, আইছে আমার বড় কম আছে। ও স্মৃতি একটা ভাই একটা ফটো, হ্যাঁ ছবি তুল, তোর ভাই এখন স্মার্ট, আমি হচ্ছে দেখ না কেমন হয়ে গেছি। হাতটা নাও, ওকে ঠিক আছে, আর দাঁড়াও সুন্দর করে গ্রুপে পোস্ট করিস, যেটা সবচেয়ে জরুরি। আচ্ছা মাহমুদ ভাই বেস্ট, এই দিকে রাইডা স্মৃতি আক্তার, এর আগে তাকে গেছিল স্মৃতি আক্তার বলছিল না, হ্যাঁ তো স্মৃতি আক্তার, ঠিক আছে গুড। তুই আমার কাছ থেকে ক্যাম্পাসে চান্স পাওয়ার পর আমার কাছ থেকে তুই ট্রিট পাবি, যা খেতে চাস। মাহমুদ ভাই বেস্ট। আচ্ছা
আচ্ছা পরের তুমি আমি পড়াই দিই, এগুলো আমিও পড়াইতে পারি, এগুলা তোর ভাই পারে, এগুলা তোর ভাইয়ের সময় ক্লাস ছিল, তোর ভাই পারছে এগুলা। শিখাইছি তো আমি, কেন পড়াইতে হয়? বায়োলজিতে শিখাইছি, বায়োলজির গুরুটা কেন রাখো, বায়োলজিতে খবরটা নেন। এই যে দাম অজয় বেশ, তামলির ভাই বেশ, আমি ভাইয়াও বেশ, তার মানে কি আমি আছি। আর দুই ভাইয়া দাম সিদ্ধি গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে তোমার ভাইয়া আমাদের বলছে, হ্যাঁ এটা নিয়মটা কি বলছে, যে প্রথম যে নামটা থাকবে ওটা হলো আমার হলো গণ হবে, পরে যেটা নাম যে থাকবে সেটা আমার হলো প্রজাতি হবে, পরে যেটা নাম কি হবে প্রজাতি হবে। তাহলে মুখস্থ করার কিছু নাই, ব্যায়াম এইটাই, ব্যায়াম এইটাই। দেখো এই আমরা ব্যায়ামের মধ্যে বি দিয়া হলো আমার ব্যাসিলাস, বি দিয়া ব্যাসিলাস, এম দিয়ে হলো অ্যামাইলোলিউকোফিকেন্স, আর এইচ দিয়ে হলো এইচ, এইচ দিয়ে হলো এইচ, ঠিক আছে। তাহলে এটা হলো আমার ব্যায়াম এইটাই। হিন্ট 3 কি হবে, এইচ দিয়া হলো হেমোফাইলাস, ইট দিয়া হবে ইনফ্লুয়েঞ্জা, আর হলো ডি দিয়া হবে আরবি, ঠিক আছে। তারপর সেই ইকোলাইয়ের মধ্যে দেখো ইকোয়ালাই, ই দিয়া হলে হবে ইশিরিকিয়া, আর ও দিয়া হবে হলো আমার কোলাই, আর আর ওয়াই দিয়া হবে হলো আর আই, ঠিক আছে। এই হলো আমার মূল জিনিস। তাহলে তোমার যদি এরকম যদি অন্য কোনো চলে আসে, ধরো এমবিও তুমি জানো না, তার মানে এম দিয়া হবে হলো গণ, বিও দিয়া হবে হলো প্রজাতি, এইচ পি এইচ দিয়া হবে হলো আমার গণ, পি দিয়া হবে আমার প্রজাতি। ইকুয়ালিটি বললাম, এই তিনটা বললাম। তার মানে তোমার যদি যে কোনোটা আসে তুমি যেতে পারো। কি বলছে ভাইয়া, প্রথমটা হলো গণ, পরে দুইটা হলো প্রজাতি, শেষ। যে অক্ষর মিলবে ওটাই আনসার, কোন মুখস্থ কিছু নেই, যে অক্ষর মিলবে সেটাই কি আনসার। মনে থাকে না এগুলা? এটা যেটা বললাম কি বলছি, যে বি দিয়ে হবে ব্যাসিলাস, এম দিয়ে হলো অ্যামিলোলিউকোফিকেন্স, এইচ দিয়ে হলো হিমোফাইলাস, ই দিয়ে হলো ইনফ্লুয়েঞ্জা, ইকো দিয়ে হলো ইশেরিকিয়া, ও দিয়ে হলো কোলাই। তার মানে প্রত্যেকটা জিনিসের কি হলো, এই যে হিমোফাইলাস, পি দিয়ে এরকম একটা কিছু, এম দিয়ে এরকম একটা কিছু, বিও দিয়ে এরকম একটা কিছু। অপশনে তুমি প্রথম অক্ষর দিয়ে গণ খুঁজবা, পরের অক্ষর দিয়ে প্রজাতি খুঁজবা, তাহলে সেটা পেয়ে যাবা। আর আমরা যখন কাটি তখন সাধারণত 4 থেকে 6 জোড়া বেস কেটে নেই। আমরা যখন কাটি তখন একটা রেস্ট্রিকশন আছে 4 থেকে 6 জোড়া বেস কেটে নেই। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো রেস্ট্রিকশনের স্থান, কে কোন অংশটা কাটে, কে কোন অংশটা কাটে, ঠিক আছে, কোন অংশটা কে কাটে, ঠিক আছে। এখন ধরো তুমি একটু নর্মালি চিন্তা করো, তুমি একটা আননোন মেয়েকে যদি হাই দাও, তো ওই মেয়েটা তোমাকে কি ভাববে, যে তুমি এত খারাপ, সি সি, ঠিক আছে। এরকম কাউকে যদি কেউ অজানা একজনকে হাই দাও, তাহলে তোমাকে সে বলবে যে সি সি তুমি এত খারাপ, ঠিক আছে। তোমাকে কি বলছে, সি সি তুমি এত খারাপ, কি বলছে বলো, সি সি তুমি এত খারাপ, ঠিক আছে। এরপরে কি করলো, এরপরে ওই ছেলেটা ধরো ওই মেয়েটাকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, ছেলেটাও শিক্ষিত, মেয়েটাও শিক্ষিত, তারা ভালো সব দিক দিয়া। তো তুমি এগুলো কি করছে, তোমার ধরো আমার কাছে এসে পরামর্শ চাইছে, আমার কাছে কি চাইছে, একটু হিন্টস চাইছে, একটু কি চাইছে, একটু হিন্টস চাইছে। হিন্টস চাইছে কার কাছে, তানভীর ভাইয়ার কাছে। লাস্ট যদি টিটি থাকে তার মানে হলো তানভীর ভাইয়ার কাছে কি চাইছে, হিন্টস চাইছে, ঠিক আছে। হিন্টস চাইছে, হিন্টস চাইলে কি হয়েছে, তানভীর ভাইয়া কি হয়েছে, তানভীর ভাইয়া একটু পরামর্শ দিছে, একটু পরামর্শ দিছে, কি একটু ঘাটছে, কি হচ্ছে ঘাটছে, বলে কি বলছি ঘাটছে। তাহলে এই দেখো একটু পরামর্শ দিছে, কি করছে ঘাটছে, ঠিক আছে। একটু পরামর্শ দিছে কি ঘাটছে, ঠিক আছে। কি ঘাটছে, মোবাইলটা ঘাটছিল, কি ঘাটছে, মোবাইলটা ঘাটছিল। তাহলে দেখো এটা হলো নরমালি ঘাটছিল, পরে হলো কি একটু আগাইছে, কখন বেশি যখন ঘাটছে, মানে ঘাটছে বেশি ঘাটলে তোমার একটু আগাইছে, আর মোবাইল ঘাটছে শুধু ঘাটছে, ঠিক আছে, বুঝছো কিনা। এখন এই যে তুমি হাই দিছিলা, কাকে হাই দিছিলা, এইচপিএ কে হাই দিছিলা। এখন তুমি যে ওই এইচপিএ সিসি বলছে, তুমি বলছো জি জি আমি খারাপই, ঠিক আছে। তাহলে দেখো আমি তোমাকে যদি আরেকবার বলি, একটু জাস্ট সবগুলো তো মনে রাখতে পারবা না, তুমি পুরোটা মনে রাখতে পারবা, তুমি একটু জাস্ট ইকুয়েশনটা মনে রাখো, তাইলে তুমি পারবা। দেখো এই সিসি আর কোনোটার পিছনে নাই, টিটি আর কোনোটার পিছনে নাই, এই টিসি আর কোনোটার পিছনে নাই, মানে এরকম গ্যাসি আর কোনোটা নাই, জিজি আর কোনোটা তো নেই। তাহলে কেমন বলবা, বলছি যে কাউকে যদি তুমি অপরিচিত হাই দাও, এটাকে তোমাকে বলছে সিসি, তুমি হাইটা দিছিলা কারে, এইচপিএ কে, এইচপিএ কে বলছো, তুমি বলছো যে জি জি আমি খারাপই, সমস্যা নেই। এখন তোমার মনে হয়েছে যে আমার একটু হিন্টস দরকার, এই হিন্টসটা তুমি চাইছো তানভীর ভাইয়ের কাছে, টিটি। তানভীর ভাই কি করছে, মোবাইলটা গাড়ছে, মোবাইলটা কি দিয়েছে, একটু গাড়ছে, একটু গাড়ছে মোবাইলটা, এটা তোমাকে একটু হিন্টস দিছে, একটু হিন্টস দিছে, একটু হিন্টস দিলে তোমার কি গাড়ছি, একটু বড় করে গাড়ছে, ঠিক আছে, একটু বড় করে গাড়ছে। হ্যাঁ এই দেখো গেমের প্রশ্ন। এখন তুমি আমাকে বলো, এটা যদি তুমি না করে যাও, তুমি যে সারাদিন সারা বছর 100 বার যদি ক্লাস তুমি রিভিশন দাও, তোমার প্রশ্ন তুমি যদি এগুলো না দেখে দাও, এগুলো মেডিকেলের জীবনে আসে, মেডিকেল এটা জীবনে আসবে না, মেডিকেলের আসবে জীবনে আসবে না। কিন্তু কিন্তু আমি আবার বলতেছি, জাহাঙ্গীরনগরের জন্য ইনফিনিটি স্টার, ঠিক আছে, ইনফিনিটি স্টার এটা আসবে জাহাঙ্গীরনগর, 1 বছর পর করে আসবে। তুমি প্রিভিয়াস প্রশ্ন দেখো, দেখবা অনেক প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন আসছে, প্রিভিয়াস প্রশ্ন দেখবা। হ্যাঁ এই জীবনের প্রশ্ন দেখবে না, জাহাঙ্গীরনগরের বললাম তো, জাহাঙ্গীরনগরের প্রশ্ন এটা মনে হবে জীবনে কোন এটা কই লুকে আসছিল,
ঠিক আছে? তাহলে দেখো আমি আবার একটু রিভিশন দেওয়াই। প্রথম কথা, কোনটার মানে কি ভাইয়া? প্রথমটা গণ, পরেরটা প্রজাতি, প্রথমটা গণ, পরেরটা প্রজাতি, প্রথমটা গণ, পরেরটা প্রজাতি। খালি অক্ষর দেখবো, প্রথমটা গণ, পরেরটা প্রজাতি। কি বলছে ভাইয়া? প্রথমে একটা হাই দিয়েছিল কাকে? তাহলে একটা মেয়েকে হাই দিলে সবাই বলছে সিসি। কাকে হাই দিয়েছিল? এইচ কে। ঠিক আছে? হাই কি করছিল? দুইবার দিছিল, একবার না দুইবার দিছে। দুইবার দিছে মানে কি? কইছে যে ওটা অনেক খারাপ। তো তুমি আমার নিজের মাইনে নিছো যে আমি দিদি, আমি খারাপই। ঠিক আছে? আমি কি খারাপই। আর তুমি হিন্টস চাইছো, কি চাইছো? 3 নাম্বার তুমি হিন্টস চাইছো কার কাছে? তানভীর ভাইয়ার কাছে, টিটি। আর তানভীর ভাইয়া কি করছে? একটু মোবাইল কাটছে, মোবাইল কাটছে, নরমালি কাটছে, গাইতে পারছিল না। পরে কি করছে? একটু বেশি কাটছে, এই কাটছে, তোমার একটু আগেছো, তোমার একটু আগেছো। তাহলে হাই দিছো সিসি, দুইবার হাই দিছো। তুমি আগে অনেক সিসি বলছে, তুমি বলছো দিদি আমি খারাপ। আর তুমি হিন্টস চাইছিলা তানভীর ভাইয়ার কাছে, মোবাইল কাটছে, মোবাইলটা কাটছে, একটু বেশি কাটছে, এই যে কাটছে, বেশি কাটলে তোমার একটু আগেছে। ওকে? মেডিকেল প্রোগ্রাম না, জেইউএস। আচ্ছা যাই হোক, তোরা আমার বুঝছিস কিনা? একটু আমার দুষ্টামি মনে করিস না, একটু অড হইল। এটার চেয়ে ভালো কোনো সিস্টেম নাই, এটার চেয়ে এটা ভালো কোনো সিস্টেম নাই। সূত্র টুত্র দিয়ে মনে রাখা সোটাফ। আমি যেভাবে বলছি অপশনে যদি তুমি দেখো, আমার মনে হয় পারবা। এখন একটা যদি পারো তুমি, তাহলে অপরটা তুমি এমনিতেই পারবা। একটা যদি পারো তুমি অপরটা এমনিতেই পারবা। ওকে ভাই, আরেকবার বললাম তোরে ভাই, এই যে হাই থাকলে সিসি, যদি দুইবার হাই দাও এইচপি কে, তুমি বলছো যে দিদি। একটু হিট চাইলে তানভীর ভাইয়া মোবাইল গাড়ছে, গাড়ছে মানে জিএটিসি গাড়ছি, আর হলো একটু বেশি গাড়ছি, তাহলে একটু আগে, মানে একটু আগে। ওকে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা আছে প্রায়, সেটা হলো যে মলিকুলার সিজার হিসেবে কাজ করে কোনটা? বায়োলজিক্যাল নাইফ হিসেবে এই রেস্ট্রিকশন এনজাইম কাজ করে। খুবই ইম্পর্টেন্ট, রেস্ট্রিকশন এনজাইম আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ হিসেবে কাজ করে। ডেন্টাল প্রশ্ন 2021 আসছে, 17-18 আসছে, দুইবার আসছে এই প্রশ্নটা। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বো। আচ্ছা, তারপর চলে আসছে সেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ। এখানে কি আমরা লাগানোর জন্য একটা এনজাইম পৃথিবীতে, তার নাম কি? ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ। আর তোর ভাই ইন্টিগ্রেজ করাই দিছে, সো আমি বললাম না এটা। ওকে, ওটা যত চলে আছে ওটা আমরা বললাম না। পোষক নির্বাচন, আমি বলছি। এখন তুমি চিন্তা করো, তোমাকে যদি কেউ একটা জিনিস মানে হুদাই একটা তোমার কি করে, একটা ইনজেকশন পোস্ট করতে হবে, তুমি কি নিতে চাবা? তুমি জোরাজোরি করবা? ধরো তোমাকে কি করছে, তোমাকে ডাকাতে ধরছে, তোমাকে একটা ইনজেকশন পুশ করতে চাইছে জোর করে, তুমি কি নিবা? নরমালি তুমি নিবা। ঠিক একইভাবে কোন একটা পোষকে যদি তুমি একটা ডিএনএ পোষক প্রবেশ করাতে দাও, ডিএনএটা তোমাকে নিতে চায় না। এই যে নিতে চায় না, নিতে না চাইলে তখন আমরা কি করি? একটা শক দেই, এটাকে বলা হয় হিট শক। কি বলা হয়? হিট শক। এই হিট শক দিলে যে ব্যাকটেরিয়াটা হয়, যে ব্যাকটেরিয়াটা ডিএনএ নেয়, তার নাম হয় ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। এখন বর্তমানে আর হিট শক দেয় না, বর্তমানে আরো একটু মানে ঠিক আছে ডিজিটালাইজেশন করছে। এখন আধুনিক যে প্রযুক্তিটা, এটাকে বলা হয় ইলেকট্রোপোরেশন। মানে ইলেকট্রিক্যালি একটা ছোট্ট একটা ছিদ্র করে, ওটার ভিতরে দিয়ে দেয়, এটাকে বলা হয় ইলেকট্রোপোরেশন। এগুলো কিছু লাগবে না। এখন তুমি রিকম্বিনেন্ট ডিএনএটা দিলা, এটা তুমি মূল্যায়ন করবা কিভাবে? এটা কি ঠিক আছে কিনা? এই মূল্যায়নটা করা হয় 3টা পদ্ধতিতে। এটা মেডিকেল কোশ্চেন আসলে 1500 কোশ্চেন শুনে। একটা হলো পিসিআর পদ্ধতি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পিসিআর মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। 2 নম্বর হলো রেস্ট্রিকশন ডাইলেশন পদ্ধতি। 3 নম্বর জেনেটিক প্রোব পদ্ধতি। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, জেনেটিক প্রোব পদ্ধতি। এটা মেডিকেল কোশ্চেন আসছিল 1500 কোশ্চেন শুনে, মেডিকেল প্রশ্ন আসছে। সেটাই ডাক্তারের কাছে ভালো হয়েছিল। তাহলে জেনেটিক প্রোবের মাধ্যমে, এই যে জেনেটিক প্রোব, এটা একটা মেটাল ডিটেক্টরের তুলনায় একটা উপায়। জাস্ট একটু রিডিং দিয়ে রেখো। ওকে, ক্লিয়ার? এটা আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ তে পরে কি করবা? অ্যাগ্রোব্যাকটেরিয়া স্থানান্তর করবা, পরে কাঙ্ক্ষিত ডিএনএ তে প্রবেশ করবা। এগুলো মোটামুটি রিডিং দিবা। এখন এরপরে চলে আসলে এখানে কিছু পদ্ধতি আছে। এই যে সকল জেনেটিকের মধ্যে কিছু প্রক্রিয়া আছে, রিকম্বিনেন্ট ডিএনএ কে পোষক দিয়ে প্রবেশ করানো হয় কোন কোন পদ্ধতিতে? একটা হলো প্রত্যক্ষ ভৌতিক পদ্ধতি, একটা হচ্ছে প্রত্যক্ষ রাসায়নিক পদ্ধতি, আর একটা হচ্ছে ভেক্টর পদ্ধতি, ভেক্টর বাহক। ঠিক আছে? ভেক্টর বাহক। ভেক্টরটাকে বলে, ভেক্টর মানে বাহক, বাহক মানে আমি বলছি এই অধ্যায়ের জন্য একটা কমন বাহক, তার নাম অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স। কোন ডিএন থেকে কোন প্লাজমিড থেকে? তার নাম হলো টিআই প্লাজমিড। এটা জাহাঙ্গীরনগর মেডিকেল, জাহাঙ্গীরনগর কোশ্চেন, টিআই প্লাজমিড থেকে। ঠিক আছে? কোন ভাইরাস? একটা মাত্র ভাইরাস থাকে, যার নাম হলো টিএমবি ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে টি দিয়ে থাকে, দিয়ে থাকে টোবাকো মোজাইক ভাইরাস। তারপর সে 2টা পদ্ধতি, একটা প্রত্যক্ষ আর প্রত্যক্ষ। একটা হলো ভৌতিক মানে ফিজিক্যাল, আর একটা হলো কেমিক্যাল। যেটা কেমিক্যাল আছে তার মানে কেমিক্যাল রিলেটেড থাকবে, তোমার মাহমুদ ভাই বারবার পড়াইতেছে, সেটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড, আর একটা হলো লাইপোসোম, ক্যালসিয়াম ক্লোরাইড আর লাইপোসোম। আর ফিজিক্যাল প্রক্রিয়ার মধ্যে একটা আমরা পড়াইছি ইলেকট্রোপোরেশন, ইলেকট্রিক্যাল ক্ষেত্রে এটা করি আমরা, ছিদ্র তৈরি করে ফেলছিল। ঠিক আছে? এরপর আছে মাইক্রো ইনজেকশন, খুব ছোট্ট করে ক্ষুদ্র করে একটা ইনজেকশন দিই, নাম হলো মাইক্রো ইনজেকশন। আর একটা হলো মায়োলিস্টিক্স মানে গান শট।
একদম গুলি করে দিব, ডিএনএ গুলির মাথায় হলো ডিএনএটা বসাবো, দিয়ে গুলি করে দিব, টুস করে ভিতরে ঢুকে যাবে। এটা হলো গান শট, ঠিক আছে, এটা হলো গান শট। হ্যাঁ, যেহেতু এরকম চিপাচাপা থেকে প্রশ্ন করে, এই জন্যই ভাইয়ার ক্লাস করতে হবে। ভাইয়ার ক্লাস করলে এরকম চিপাচাপা সব শেষ হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। আমি যতটুকু বলতেছি, যেহেতু তুমি যাবা, যা তুমি আমার কথার সাথে তুমি প্রশ্নের মিল দেখবা, ঠিক আছে, যেহেতু প্রশ্নের মিল দেখবা, এবার যেহেতু সব প্রশ্নের মিল পাচ্ছ ইনশাল্লাহ। তাই এইটুকু যেটুকু বলছি এটা যদি পড়ো তাহলে তোমার একটু কভার হয়ে যাবে ইনশাল্লাহ। টিস্যু কালচার রিকমেন্ড ডিএনএ পার্থক্য, এটা একটা রিডিং দিবা। জিন ক্লোনিং, ক্লোনিং মানে একই জিনিস, অর্থাৎ কোনো জিনকে যদি তুমি হুবহু কপি করো, আমার যেমন ফেসবুকে বা ইউটিউবে বা আমি মোবাইলে কপি করে সেম জিনিসটা নিয়ে বসাই, তো ওটাকে বলা হয় ক্লোনিং। এরকম জিনকে যদি তুমি হুবহু কপি করো তাহলে তখন তাকে বলা হয় জিন ক্লোনিং। জিন ক্লোনিং এর উৎস কয়টা? তাহলে মনে রাখবা, এটাই আসলে পরীক্ষায় কয়টা উৎস? 3টা উৎস। জিন ক্লোনিং এর 3টা উৎস, একটু রিডিং দিও, 3টা উৎস। হ্যাঁ, তারপর চলো পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পিসিআর মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা আছে আরটিপিসিআর। ভাই আরটিপিসিআর কি? আরটিপিসিআর কমন করি, দেখো পিসিআর নিয়ে কাজ করি আমি ডিএনএ এর উপর, পিসিআর কার উপরে কাজ করি? একটা ডিএনএ যদি ক্ষুদ্র থাকে, এই ডিএনএটাকে আমি বড় বানাই দেন আমি দেখি। এটা পিসিআর এর মূল জিনিস, বা তোমাকে যে খুব সহজে, খুব বেসিক কি করি, মানে খুব সহজে ভাবে বলি, পিসিআর মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারিক অনেকগুলো চেইন রিঅ্যাকশন করে অনেক বড় করে দেখি। তোর একটা ক্ষুদ্র ডিএনএ ছিল, এটাকে আমি অনেকগুলো চেইন রিঅ্যাকশন করছি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন করে আমি অনেকগুলো বড় করছি, বড় করে আমি এটা দেখতেছি, ফলে আমি সহজে রোগটা ডায়াগনোসিস করতে পারছি। এটাকে বলা হয় পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে পিসিআর কাজ করে কাকে নিয়ে? ডিএনএ নিয়ে। এখন তাহলে ভাইয়া ঝামেলা কি হয়েছে? ঝামেলা হয়েছে ধরো করোনা নিয়ে। কেন? এখন করোনা হলো অ্যাকচুয়াল ভাইরাস, হলো করোনার আরএনএ, ঠিক আছে। এখন এই আরএনএ খুব ক্ষুদ্র থাকে, এখন তুমি এই আরএনএ দেখতে পারতেছো না, তাহলে তোমাকে কি করতে হবে? এই আরএনএ কে তোমাকে প্রথম কি করতে হবে? ডিএনএ বানাইতে হবে। এখন আমরা জানি ডিএনএ থেকে যদি আরএনএ হয়, তখন তাকে আমরা বলি হলো ট্রান্সক্রিপশন। তখন আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে যদি আরএনএ হয় তখন তাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। তাহলে এটা নরমাল প্রক্রিয়া। কিন্তু আরএনএ থেকে যদি ডিএনএ হয়, উল্টা যদি হয়, তখন তাকে আমরা বলি রিভার্স। রিভার্স মানে উল্টে গেছে, তখন তাকে বলি আমরা রিভার্স ট্রান্সক্রিপশন। তখন আমরা কি বলি? রিভার্স ট্রান্সক্রিপশন। তখন তাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক একইভাবে তাহলে করোনাতে আরএনএ ছিল, আরএনএ থেকে উল্টায় আমরা ডিএনএ বানাবো, এই জন্য এটাকে বলা হয়েছে রিভার্স ট্রান্সক্রিপশন। এটাকে সংক্ষিপ্ত বলি আমরা আরটি, রিভার্স ট্রান্সক্রিপশন, আরটি, ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপশন। আর পরবর্তীতে আমরা এই পিসিআর কি ক্ষুদ্র থাকে, এই ক্ষুদ্র ডিএনএ থেকে আমরা কি করি? পলিমারেজ চেইন রিঅ্যাকশন করে আমরা বড় বানাই আমরা দেখি। এই জন্য এটাকে বলা হয়, এই লাস্টের টুকরো বলা হয়েছে পিসিআর, আর আগের টুকরো বলা হয়েছে আরটি। আরটি মানে, আর এনজাইমের শেষে কি থাকে? আমরা যদি এজ যুক্ত হয়, তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা কোথায় করি আমরা? করোনা ভাইরাসে করি। কোথায় করি আমরা? এটা এইচআইভি তে করতে পারি, কারণ এইচআইভি একটা আরএনএ ভাইরাস। যে সকল আরএনএ ভাইরাস যেটাতে পিসিআর করা লাগবে, সেটাতে প্রত্যেকটাকে তোমাকে ডিএনএ বানাইতে হবে, প্রত্যেকটাতে তোমাকে আরটি বানাইতে হবে, শেষ। খুব সহজ একদম। এটা বিআরবি না, এই বিআরবি না বলবা, আমি মনে হয় বুঝাইতে পারছি। এটা আবিষ্কার করছে ক্যারি মুলিস, ঠিক আছে। আচ্ছা, এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা? 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক আছে। আর ডিএনএ পলিমারেজ তখন সম্পূরক সূত্র হিসেবে ব্যবহৃত হয়। এইখানে একটা প্রতি সেকেন্ডে যে হারটা কি? 1000 প্রতি মিনিটে, এটা মনে রাখবে, 1000 প্রতি মিনিটে, ঠিক আছে। ক্লোনিং এর প্রকারভেদ, ক্লোনিং দুই রকম, একটা ডিএনএ ক্লোনিং, একটা রিপ্রোডাক্টিভ ক্লোনিং। এখন এই জায়গায় সবচেয়ে বেশি ঝামেলাটা বাজে, তোমরা ডিএনএ ক্লোনিং আর রিপ্রোডাক্টিভ ক্লোনিং মানে ঝামেলা বাজাও। সংজ্ঞাটা খেয়াল করো, রিকম্বিনেট ডিএনএ তৈরির মাধ্যমে ডিএনএ ক্লোনিং করা হয়, মানে ডিএনএ দিয়ে যদি ডিএনএ ক্লোনিং করি, তার মানে এটা নাম হলো রিকম্বিনেট ডিএনএ ক্লোনিং, ঠিক আছে, বা এটাকে আমি বলি জিন ক্লোনিং। ঠিক একইভাবে একই কথা বলছে যে ডিএনএ এর মাধ্যমে যদি হুবহু প্রতিচ্ছবি করা হয়, তার নাম হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তাহলে ভাই ডিফারেন্সটা কোন জায়গায়? এইখানে হলো ঝামেলাটা। ডিএনএ দেখে প্রত্যেকটাই তোমরা ডিএনএ ক্লোনিং বানাও না। মনে রাখবা, যখন তোমার ডাটা কোষ আসবে, যে ডাটা কোষ আসলে আমি আবার বলতেছি, ডাটা কোষ আসলেই সেটা রিপ্রোডাক্টিভ, ক্লোনিং। ডাটা কোষ না থাকলে সেটা ডিএনএ ক্লোনিং, শেষ। তাহলে জনন পদ্ধতিতে ডাটা কোষের ডিএনএ যদি হুবহু কপি করি, তার মানে হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। আর এটা ছাড়া যদি অন্য কিছুতে ক্লোনিং করি, তার মানে ডিএনএ ক্লোনিং, শেষ। এখন পরীক্ষা আমাদের ডাটা কোষের ডিএনএ দেখে তুমি ডিএনএ ক্লোনিং থেকে আসছো, আর পরীক্ষা আনসার হয়নি, পরীক্ষা কি হয় না? আনসার হয়নি, ঠিক আছে। এরকম রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর একটা উদাহরণ হলো ডলি। ডলি একটা কার নাম? ডলি একটা মেরার নাম। ডলি জন্ম আর আমার জন্ম একসাথে, ঠিক আছে। ডলি জন্ম হলো 1996, আমার জন্ম 1996, কিন্তু ডলি বেড়ে গেছে, কিন্তু বলে কি 10 বছর আগে হয়ে গেছে।
ঠিক আছে? তাহলে ডলির জন্ম আর আমার জন্ম সেম সেম। ডলি 1996 সালে জন্ম, মনে রাখবি তানভীর ভাইয়ের জন্ম 1996। তাহলে ডলির জন্ম আর আমার জন্ম সেম সেম। ডলি একটা কিসের নাম? পরীক্ষায় আসা যায়। ডলি একটা ভেড়ার নাম। ডলি একটা কিসের নাম? ডলি একটা ভেড়ার নাম। ঠিক আছে? এই ডলি কিভাবে মারা গেছে, কি রোগে মারা গেছে, কে বলতে পারবি? তার জন্য একটা থ্যাঙ্কস। বল, কি রোগে মারা গেছে? ডলি কি রোগে মারা গেছে? এটা তো জাহাঙ্গীরনগরের সিফাতবার প্রশ্ন। বলো, ডলি কি রোগে মারা গেছে? ডলি কি রোগে মারা গেছে? আরে তোমার মধ্যে সব পারে দেখি। কিরে, তারা সব পারে দেখি। ডলি কি রোগে মারা গেছে? বল। তো ডলির জন্য একটা রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর উদাহরণ। ডলি কি রোগে মারা গেছে? আরে না, তোরা তো সেই পারস। ট্রান্সক্যাম্পাস সব বুঝতেছি না। ডলি মারা গেছে আর্থ্রাইটিসে, খুব ইম্পর্টেন্ট। ডলি মারা গেছে আর্থ্রাইটিসে। ডলি মারা গেছে কি? আর্থ্রাইটিসে। তাহলে নতুন নতুন কিছু লাগতেছে তো নাকি? তানভীর ভাই নতুন কিছু পড়াচ্ছে, নতুন কিছু দেখাচ্ছে। হ্যাঁ, তোদের পড়তে হবে, সবাই পড়তে হবে। তাহলে ডলি মারা গেছিল আর্থ্রাইটিস রোগে। আরএনএ রিকম্বিনেন্ট ডিএনএ আর হলো পিসিআর এর পার্থক্য দেখবে একটু। উপকারী দ্রব্য উৎপাদন। উপকারী দ্রব্য উৎপাদন হলো তামাক। তামাক গাছের উপকারী দ্রব্য হিসেবে কি আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন করতে পারি? এটা মনে রাখো। এবার একটা প্রশ্ন আসছিল তোমাদের, ঠিক আছে? এইচপিভি ভ্যাকসিন, এটা অনেকে পারো নাই, ঠিক আছে? ইপিআই শিডিউল মানে কি? ইপিআই মানে হলো এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এখানে হলো আমি বলছি হলো 6টা টিকা আছে, 10টা রোগ আছে, নরমাল জিনিস। আর সর্বশেষ যেটা ছিল এটা এইচপিভি ছিল, হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, এইচপিভি ছিল। যাই হোক, আমি আমি আমার আমার মেডিকেল কোচিং খোলাও দরকার। এইসব যা আসছে মেডিকেল, আমি একটা আমার কাছে আমি সবই পড়াইতাম, ঠিক আছে? হয়তো দু একটা জিনিস হয়তো পড়াইতাম না, বাট 25+ আমি অবশ্যই আমার কাছে মন করবে পড়াইতাম। মেডিকেল যে বায়োলজি প্রশ্ন আসছে আমি দেখছি মানে 25+ আমি পড়াই সবাইকে, ঠিক আছে? মেডিকেলে মোটামুটি 25+ আমি সবাইকে পড়াই। এখন সরাসরি প্রশ্ন কমন আসার দিন শেষ, সরাসরি প্রশ্ন কমন আসার দিন শেষ। তোমাকে টেকনিক্যাল হইতে হবে, তোমাকে এলো কি মানে কনসেপ্টুয়াল হইতে হবে, তোমাকে বেসিক রিলেটেড জিনিস থাকতে হবে। তোমাকে আমি হুবহু পড়াই দিব এটা মানে এটা, ওইটা তুমি পরীক্ষায় পাবা, এটা হবে না কখনো। তোমাকে জানতে হবে যে তোমার কোন জিনিসটা তোমার জানা দরকার। ওকে, তারপরে কি আছে? পরিবেশ ও প্রতিকূলতাতে কি আছে? লবণাক্ততা সহিষ্ণু 3 8 উদ্ভাবন আছে। এটা তো মনে রাখবা। আগাছানাশক হিসেবে, ঠিক আছে? বা ক্ষতিকর পোকা প্রতিরোধী হিসেবে, ঠিক আছে? ক্ষতিকর হিসেবে কি আছে? বিটিকরণ আছে, গ্লাইফোসেট প্রতিরোধী সয়াবিন উদ্ভিদ উৎপাদন আছে। এখন এটা এই জন্য অনেকেই বলছে যে এটা আগাছানাশক হিসেবে কাজ করে। আসলে এগুলো সরাসরি আনসার কোনো জায়গায় বলা যায় না। এখন তুমি যে এইখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু আসলে সয়াবিনের যে প্রশ্নটা আসছিল এটা কিন্তু আগাছানাশক প্রতিরোধী হইতে পারে। সয়াবিনের যে প্রশ্ন আসছিল সয়াবিন সম্পর্কিত, এটাকে আগাছানাশক প্রতিরোধী হইতেও পারে। এখন আমরা তো আসলে জানি না কোন স্যারের ম্যাডাম, কোন স্যার বা কোন ম্যাডামের বইতে করছে। যেমন কুশগহ্বরের পিএইচ নিয়ে একটা প্রশ্ন আসছিল, ওই প্রশ্নটা দুই ভাবে আছে, ঠিক আছে? যে কুশের পিএইচ কে নিয়ন্ত্রণ করে, এটা আসলে ব্যাখ্যা কেউ জানে না। সয়াবিনের আনসার কি এটা কি আগাছা প্রতিরোধী হবে কিনা, এটা কিন্তু 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন আগাছা প্রতিরোধী আছে, আর 2 নম্বর অপশন ছিল কি আমার উচ্চ লেগে গেছে। উচ্চ লেগে গেছে আদিম স্যারের বই সরাসরি লেখা আছে। এখন আনসার কোনটা নেবে এটা যে প্রশ্ন করছে সেই জানে, আমিও জানি না, তুমিও জানো না। এই জন্য দেখবা তোমার হলো কি রেটিং অনুসারে তুমি পাইছো 80, পর পরীক্ষা মধ্যে হয়েছিল কি 78, আর রেটিং অনুসারে পাইছো তুমি 78, পরীক্ষা মধ্যে মানে ফাইনাল তুমি পাইছো 80, হইতেই পারে একদিন আমার এই সেদিক হয়। আমরা আসলে জানি না কোনটা কোন আনসার কে নেবে। ওকে, ওটা চিন্তা না করে আমি বলছি আল্লাহর কাছে চাইতে তো সমস্যা নাই, সবসময় মনে হয় আল্লাহর কাছে চাওয়া বেশি, ঠিক আছে? চাবো হাতি পাবো গোড়া, না পাইলে তো পাবো ছোড়া ছোড়া। ব্যাপারটা হলো আমার ভাই একটা বলছিল, এখন ধরো তুমি এরকম একটা কি না তোমার চাহিদা হয়েছে তো বড়, তারপর তুমি এখান থেকে এতটুকু পাও, তোমার অনেক পয়সা। এখন তোমার চাহিদা এই হলো এতটুকু, মানে ধরো তোমার চাহিদা এই হলো এতটুকু, তোমার চাহিদা এতটুকু, তুমি এরকম অনেকটুকু পাইছো, তারপর তোমার এতটুকু বেশি। আর তোমার চাহিদা এতটুকু, তুমি পাইছো 1 ফোঁটা, আর তোমার চাহিদা 1 ফোঁটা, তুমি ওইখান থেকে একটু পাবে এরকম, মানে একটু দোনা পাইছো। এই জন্য চাবো হাতি পাবো গোড়া, না পাইলে তো পাবো ছোড়া ছোড়া। আল্লাহর কাছে চাইতে তো সমস্যা নাই, কত পাবো এটা চিন্তা না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকো যে আল্লাহ তুমি বেশি করে দাও। আল্লাহ আমার একটা সিট দাও, একটা সিট, মানে আল্লাহ মানুষ মধ্যে একটা, তোমার লক্ষ লক্ষ সিট আছে, জাহাঙ্গীরনগরে 310টা সিট আছে, অমুক জায়গায় এতটা সিট আছে, গুচ্ছে এলো প্রায় 18-19টা সিট আছে। আমার সিট দরকার একটা, মেডিকেলের সিট আছে 5300, বইয়ের সিট আছে এরকম 1200-1300, ঠিক আছে? এগিয়ে গুচ্ছে আছে এরকম 1300 বা 3000-এর মতো। আল্লাহ আমার সিট দরকার মাত্র একটা, তুমি আল্লাহ সব সিট নেবা, সবাই দিয়ে দাও। তুমি কত উদার, আল্লাহর দরকার নেই, আল্লাহ তুমি আমার একটা সিট খেলে দাও, আমি আর কিছু চাই না, তোমার কাছে আমি একটা সিট চাই, বাকি সিট সবাই দিয়ে দাও, শেষ। বাকি সিট সবাই দিয়ে দাও। আচ্ছা, এটা হবে না, আমি তো বলছি না, আমি বলিনি এটা হবে, বাট আনসার আমি অনেক কিছু বলছি।
বাট এটা বললাম আর কি, যে এখন শুধু বলা যায় না যে কোনটা আনসার নেই আর কি। ঠিক আছে, আনসার এটা চলে গেছি, এটা নিয়ে মানে কনফিউশন করার কিছু বললাম আর কি, প্রশ্নটা আসছে কিন্তু এটা। আচ্ছা, ট্রানজেনিক উদ্ভিদে আসো। ট্রানজেনিক উদ্ভিদের মধ্যে কি আছে? আমেরিকা তুলা গাছ হতো, তুলা গাছে অনেক পোকা হইতো, খুব ঝামেলা হতো। পোকাকে যদি মারতে যাও তুমি কি করতা? ইনসেক্টিসাইড ইউজ করতা, তোমার মানে পোকানাশক ওষুধ ইউজ করতা, তাহলে পরিবেশের ক্ষতি হতো, পানির ক্ষতি হতো, বায়ুর ক্ষতি হতো, সব দূষণ হইতো, বিভিন্ন ধরনের দূষণ হইতো। কিন্তু এমন ভাবে তুমি একটা কি ব্যাকটেরিয়া নিলা, নাম কি? ব্যাসিলাস থিউরিজেন্সিস, সংক্ষেপ নাম হলো বিটি। বিটিকে বলা হয় পতঙ্গনাশক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার একটা জিন তুমি কোনোভাবে যদি তুলা গাছে দিয়ে দিলা, তার মানে তুলা গাছে নিজেই গেলো কি পতঙ্গকে মেরে ফেলবে, তার কাছে কোনো ইনসেক্টিসাইড দেওয়া লাগবে না। তার মানে কি হলো? গাছটা কত সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে সয়াবিনের 45 ভাগ ট্রানজেনিক প্রকরণ, ঠিক একইভাবে ভুট্টার 40 ভাগ ট্রানজেনিক প্রকরণ, তুলার 50 ভাগ ট্রানজেনিক প্রকরণ। ওকে, বাংলাদেশে এখন কোনটা আসছে? এটা হলো বিটি কটন আসছে, গোল্ডেন রাইস আসছে, লেট ব্লাইট আসছে। এগুলো হলো আবার ট্রায়াল চলতে চালু আছে। এ পর্যন্ত কয়টা উদ্ভিদে পাওয়া গেছে? এ পর্যন্ত 60টা উদ্ভিদে পাওয়া গেছে। কয়টা উদ্ভিদে? 60টা উদ্ভিদে। আরেকটা গ্লাইডসেল। গ্লাইডসেল একটা আগাছা নিয়ন্ত্রণ পদার্থ, যেখানে পৃথিবীর 78টা আগাছা আছে এবং 76টাকে মারতে পারে। কয়টাকে মারতে পারে? 76টাকে মারতে পারে। ওকে, না না আগাছা সমস্যা, ওটা সমস্যা নাই, ওটা বাদ দাও, ওটা বলে দাও। আচ্ছা আচ্ছা, গুণগত মান উন্নয়নে আসো। গুণগত মান উন্নয়নে দেখো, ঠিক সেই ভাবে অস্ট্রেলিয়াতে কি আছে? ভেড়া পালন একটা উত্তম ব্যবসা, উত্তম ব্যবসা। ভেড়া থেকে দুটো জিনিস পাওয়া যায়, একটা পশম পাওয়া যায়, আর একটা ভেড়া থেকে মাংস পাওয়া যায়। এখন ভেড়া খায় ক্লোবার জাতীয় গাছ, এই ক্লোবার জাতীয় গাছে আবার সালফারের অভাব আছে। আর সালফারের অভাব থাকলে কি হয়? ওই পশমটা উন্নত হয় না। এখন পশম উন্নত করার জন্য সালফার আলাদা করে হয়, তাহলে ঝামেলা। কিন্তু তারা দেখলো যে সূর্যমুখী যে একটা অ্যামাইনোসিড আছে, সালফার অ্যামাইনোসিড, এটার একটা জিন আছে। এই জিনটা যদি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিপিফিসেন্স দিয়ে আমি যদি এই ক্লোবার গাছে দিয়ে দিই, তার মানে ক্লোবার গাছে খেলো আবার সালফারটা পাই গেল। ঠিক আছে, তার মানে কি আমার ওই কি হলো? পছন্দ উন্নত হয়ে গেল। এটাই বলে ট্রানজেনিক উদ্ভিদ। সুপার রাইস, দেখো বাংলাদেশে আগে প্রচুর পরিমাণ রাতকানা লোক ছিল, প্রচুর পরিমাণ রাতকানা লোক ছিল। রাতকানা মানে দিনে যারা চোখে দেয় না, রাতকানা মানে দিনে যারা চোখে দেয় না, তাদেরকে কি বলে? রাতকানা বলে। দিনে যারা চোখে দেয় না তারা কি বলে? রাতকানা বলে নাকি? না, তারা উল্টা বলছি না। তাহলে রাতে যারা চোখে দেয় না তাদের রাতকানা বলে। কিসের অভাবে হতো? এটা ভিটামিন এর অভাবে হতো। তাহলে কেমন কেন হয় না? আগে কি হতো? আয়োডিনের অভাবে গলগণ্ড হইতো। আয়োডিনের অভাবে কি হতো? গলগণ্ড। গলগণ্ড মানে গ্যাগ রোগ হইতো, গ্যাগ, গলা আমাদের মোটা হয়ে যেত। ঠিক আছে, গলগণ্ড রোগ। এখন হয় না, কেন হয় না? তাহলে এখন আয়োডিন পাওয়া যায়, এখন ভিটামিন এ পাওয়া যায়। এখন ভিটামিন এ কি বারবার ক্যাপসুল খাওয়ার পর কতবার খাওয়াবে? 2বার বছরে ক্যাপসুল খাওয়া হয়, এটা দিয়ে কি হবে? না। এই জন্য কি করবো? চিন্তা করবো, বাংলাদেশের মানুষ মানে দক্ষিণ এশিয়ার মানুষ খায় হলো ভাত। কোনোভাবে যদি এই ভাতের মধ্যে ভিটামিন এ মানে সুপার রাইস বানাই দেওয়া যায়, তারপর তুমি ভাতই খাবার সাথে সাথে এই পেয়ে যাবে। ঠিক আছে, কিভাবে? আয়োডিন। আয়োডিন হলো কই? সবচেয়ে বেশি ভালো থাকে লবণের মধ্যে। পরে চিন্তা করা হলো যে লবণের মধ্যে যদি আয়োডিন দিয়ে দিই, তাহলে লবণ মানুষ নরমালি খায়, তার মানে লবণের মধ্যে আয়োডিনটা পাই গেল, তার মানে গলগণ্ড রোগ হবে না। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রানজেনিক, এগুলোকে বলা হয় জীব প্রযুক্তি। এটাকে বলা হয় জীব প্রযুক্তি। সুপার রাইস, এটার বাংলা নাম হলো স্বর্ণ ধান, ইংলিশে বলে গোল্ডেন রাইস, ইংলিশে বলে গোল্ডেন রাইস। আগে প্রচুর ভিটামিন এর অভাব ছিল। এখন পরবর্তীতে ইঙ্গো পট্রিকাস নামক একজন বিজ্ঞানী এবং তার সহযোগীরা একটা রাইস উৎপাদন করে, যার নাম সুপার রাইস। তিনি একটা ধানে, ড্যাফোডিলা টাইপ ধানে, কি ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন মানেই হলো ভিটামিন এ। ভিটামিন এ এর অপর নাম বিটা ক্যারোটিন, অনেকে তো জানোস না। ভিটামিন এ এর অপর নাম হলো বিটা ক্যারোটিন, ভিটামিন এ এর অপর নাম হলো বিটা ক্যারোটিন। তাহলে এটা তৈরি 4টা দিন। আর আয়রন তৈরি, আয়রন অনেক ইম্পর্টেন্ট, আয়রন তৈরির জন্য 3টা দিন। কেন? Fe3+, আয়রনের সর্বোচ্চ দুজনই কত? 3। তাহলে আয়রনের জন্য 3টা, আর ভিটামিন এ বা বিটা ক্যারোটিনের জন্য 4টা দিন। ওকে, রোগ প্রতিরোধকারী জাতক কবলে কি আছে? এখানে কি আছে? টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো ভাইরাস আর লোকোদিন। ঠিক আছে, কোড প্রোটিন। নাইট্রোজেন সংবন্ধনে খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন সংবন্ধনে একটা জিনিস আগে মনে রাখবা, নিফ জিন। নাইট্রোজেন সংবন্ধনে কি জিন লাগে? নিফ জিন। দুটিময় উদ্ভিদ তৈরিতে দেখো, ধরো বিয়ে বাড়িতে কি করতে হয়? ধরো তোমার মাহমুদ ভাইয়ের যখন বিয়ে দিব, তখন কি আমাদের বাড়ি ঘর সাজাতে হবে, কত কিছু করতে হবে, কত টাকা পয়সা খরচ। এখন আমার বাসার সামনে যদি কিছু গাছ থাকে, ওই গাছে যদি সারা রাত এমনি আলো জ্বলে, তাহলে সারা বছরই আমাদের বিয়ে হবে, কোনো সমস্যা নেই। বিয়ে হলো একদম 12 মাস ব্যাপী বিয়ে হবে। ঠিক আছে, ঠিক আছে না? তার মানে কোনো ঝামেলা নাই। তার মানে এরকম ঝোনাকি পোকা যে জ্বলে, ঝোনাকি পোকার তো কোনো টাকা দেয় না, টাকা লাগে? ঝোনাকি পোকা জ্বলতে না। তার গায়ে একটা এনজাইম আছে, নাম কি? লুসিফার এনজাইম। এই লুসিফার এনজাইম, এর লুসিফেরিন থাকে। এই লুসিফেরিন এনজাইম কোনোভাবে এটাই আলোক বিচ্ছুরণ করে, কোনোভাবে এই জোনাকি পোকার এই লুসিফেরিন এনজাইমটা যদি আমি কি করি? তামাক গাছে দিয়ে দিতে পারি, হয়ে গেল। তামাক গাছে দিয়ে দিতে পারি, তাহলে তামাক গাছের ওই রাতের বেলায় কিভাবে তামাক গাছ থেকে আলো জ্বলবে। ঠিক আছে, তার মানে তোমার লাইটিং করার দরকার নাই। ঠিক আছে,
বি এর লাইগেন সব হয়ে যাবে। ওকে, আচ্ছা বি জিন ফলস দৃষ্টিতে তরমুজ, অনেকে তরমুজ খায় না শুধুমাত্র একমাত্র কিসের কারণে, অনেকে তরমুজ খায় না শুধুমাত্র কিসের কারণে, শুধুমাত্র হলো এই বিজি থাকার কারণে। এই বি জিন পদ্ধতিতে তরমুজ ব্যবহার করেছে। তারপর সে এই দুইটা অনেকেই করে না, এই দুটো ইনফিনিটি স্টার জাহাঙ্গীরনগর এই পর্যন্ত 4 বার আসছে না, ঠিক আছে। খরা প্রতিরোধকারী হলো ব্যাসিলাস সাবটিলিসের সিএসপি জিন, খুবই ইম্পর্টেন্ট, পদ্ধতিতে ভুট্টা দিতে, এটা মাস্ট, এটা মনে রাখবে, এটা আসবে পরীক্ষায়। লবণাক্ততা সহিষ্ণু জাতক মানে এরা কি, অ্যারাবিডোপিস, এটা থেকে হলো ATNHX3, ATNHX3 জিন প্রবেশ করার 3 নম্বর দমন করেছে। এই দুইটা জাবিটি ইউনিটে কয়েকবার আসছে, ঠিক আছে। এই বুঝছো কিনা, এটা জাবিটি ইউনিটে কয়েকবার আসছে, সো এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে। ট্রানজেনিক উদ্ভিদ তৈরি, তারপরে যে ট্রানজেনিক প্রাণী যেটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসে না। এক নম্বর হলো ক্ষতিকর কীটপতঙ্গ নাশক হিসেবে, এখানে দেখো ইউরোপিয়ান কর্ণবোরার, এটা একটা মথ, এটা মনে করার সময় এটা লার্ভা ভুট্টা গাছের বিশেষ ক্ষতি করে, ঠিক আছে। কতটা গ্রাস করে, 40 ভাগ পর্যন্ত গ্রাস করতে পারে। এখানে কি করবো আমরা, জীব প্রযুক্তির মাধ্যমে বিটি দিব, বিটি মানে ব্যাসিলাস থিউরিজিয়েন্সিস, এটা হচ্ছে লাগবে। তারপর সেই ব্যাসিলাস থিউরিজিয়েন্সিস, এটা কি, বিটিটা কি আসলো, বিটিকা হলো মাটি মানে কি মৃত্তিকাবাসী কত কিরকম আকৃতির ব্যাকটেরিয়া, বড় আকৃতির একটা ব্যাকটেরিয়া, এটাকে বলা হয় পতঙ্গনাশক, যেটাকে কি বলা হয় পতঙ্গনাশক, যেটাকে কি বলা হয় পতঙ্গনাশক। তারপরে স্টেরাইল ইনসেক্ট টেকনিক, এটাকে বলা হয় সিট মানে স্টেরাইল ইনসেক্ট টেকনিক, ঠিক আছে। এটা একটা আধুনিক জীব প্রযুক্তি, তবে মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো এটা কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি না, পরীক্ষা আসে সিট একটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এটা ভুল, ঠিক আছে। এটা পরিবেশ বান্ধব, এটা অনেক সময় আসে পরীক্ষা। এটা আবিষ্কার করছে কিপলিং আর বুশলার, না, হ্যাঁ, এডওয়ার্ড কিপলিং আর বুশলার। এটা কিসের মাধ্যমে করি, মূলত এটা করি আমরা রেডিয়েশনের মাধ্যমে, ঠিক আছে। মূলত করি আমরা, এটা বেশিরভাগ ইউজ করা হয় হলো যে মশা যাতে কি করতে বংশবৃদ্ধি না করতে পারে, এটা মশা নিয়ন্ত্রণ করার জন্য আমরা সিট ইউজ করি, ঠিক আছে। মশা বৃদ্ধি করার জন্য আমরা কি করি, সিট ইউজ করি, স্টেরাইল ইনসেক্ট টেকনিক। মশা তাহলে কি করতে পারে না, বংশ বৃদ্ধি করতে পারে না। এটা পার্থক্য দেখো প্রবন্ধভিত্তিক। জিএমও কেন এগুলো দরকার নাই, বাংলাদেশের জিএম ফসল, বাংলাদেশের প্রথম যে জিএম ফসল এটা হলো বিটি বেগুন। বিটি মানে কি, বিটি মানে হলো ব্যাসিলাস থিউরিজিয়েন্সিস, এটা কি ব্যাকটেরিয়া, আমরা বলছিলাম এটা মৃত্তিকাবাসী, মৃত্তিকার ইংলিশ নাম কি, সয়েল ব্যাকটেরিয়া, ঠিক আছে। কি একটা প্রোটিন থাকে, ক্রিস্টাল প্রোটিন জিন। জাহাঙ্গীরনগর আসবে কি, জাহাঙ্গীরনগর আসবে যে ক্রিস্টাল প্রোটিন জিনের যেটা CRI1AC, এটা হলো জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে যাবা দেখবে এটা আসছে, এটা দিয়ে ডিউটির প্রশ্ন। ওই ক্রিস্টাল প্রোটিন জিন আসবে আগে, ওই যে ক্রিস্টাল 1 কি আছে এসি না, হ্যাঁ 1AC, মানে ওই ব্রেকেটের মধ্যে যেটা আছে জাহাঙ্গীরনগর প্রশ্ন, ব্রেকেটের মধ্যে যা আছে জাহাঙ্গীরনগর প্রশ্ন। সাউন্ড শোনা যায় না, না নাকি কি আছে কিনা, ওইটা মনে হবে গেছে না আছে তো একবার সাউন্ড শোনা যায় না, সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ CRI1AC, এটা তো বললাম, এটাকে বলা হয় বিটি বেগুন। এটা রাখবে না, এটা কিছু না, কয়বার স্প্রে করা হয় এটা দেখো, 60 থেকে 80 বার স্প্রে করা হয়, 60 থেকে 180 বার স্প্রে করা হয়। এগুলো ক্ষতিকর কিনা তুমি জেনে কি করবে, বাদ দেওয়ার বিষয়। চিকিৎসা বিজ্ঞান আমরা রাখবো, আমাদের প্রত্যেকটা কোষ 25,000 পর্যন্ত জিন থাকে, ঠিক আছে। 25,000 পর্যন্ত জিন থাকে একটা কোষে। আর এরকম মাত্র জেনেটিক ডিসঅর্ডার, আপনার রোগ পাওয়া গেছে 3500, আর পৃথিবীতে এখনো পর্যন্ত আমরা ডাক্তার সহ পৃথিবীতে আবিষ্কার করতে পারছি 1000 রোগ, মানে আমরা বলছি রোগ সম্পর্কে আমরা জানি না, ঠিক আছে। এটা তোমরা যারা আছো বিজ্ঞানী হবা, তোমরা এটা আবিষ্কার করো আস্তে ধীরে, ওকে। এটা প্রচুর আছে, বিজ্ঞানের 20, 21, 17, 18, ডেন্টাল 20 বারে যেমন। তারপর ইনসুলিন হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইনসুলিন একটা হরমোন, কোথা থেকে আসে, অগ্নাশয় থেকে আসে, অগ্নাশয় বই থেকে, আইলেটস অফ ব্যাঙ্গাস থেকে, কোন কোষ থেকে, বিটা কোষ থেকে। এর কোষ কয়টা, 4টা। আলফা থেকে কি আসে, গ্লুকাগন। বিটা থেকে কি আসে, ইনসুলিন। ডেল্টা থেকে কি আসে, সোমাটোস্টেনিন, ঠিক আছে। আর পিপি থেকে কি আসে, পিপি মানে হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, পিপি থেকে আসে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, কি আছে, পিপি থেকে আসে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ওকে। আচ্ছা
আচ্ছা তারপর এগুলা লাগবে না। তারপর চলে আসো এই এগুলো দেখো একটু বান্টিং। আমরা বেস্ট ইঞ্জিনিয়ারিং বহুমূল্য আবিষ্কার করছিলাম, ইঞ্জিনিয়ারিং অভাবে যা হয়। তো ইঞ্জিনিয়ারিং মধ্যে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা চেইন থাকে দুইটা, একটা এই চেইন একটা বি চেইন। মনে হচ্ছে এ ফর 21, আজকে যেমন রাখবা এ ফর 21, এতে থাকে 21, বিতে থাকে তাহলে কয়টা 30, তাহলে দুইটা মিলে কত 51 শেষ। ডাইসালফেট বন্ড কয়টা থাকে যাবে, একটা ডাইসালফেট বন্ড দুইটা ডাইসালফেট বন্ড, তাহলে ডাইসালফেট বন্ড থাকে দুইটা। এই দুইটা হলো ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় এই দুইটা আসে। এই দুইটা ডাইসালফেট বন্ড বলা হয় দুইটা সিস্টিনের মাধ্যমে, কিসের মাধ্যমে, দুইটা সিস্টিনের মাধ্যমে ডাইসালফেট বন্ডটা তৈরি হয়। তাহলে মোটা মানে ছিল 51টা, চেইন এতে থাকে 21টা, আর চেইন বিতে থাকে 30টা, আর দুইটার পরে কয়টা ডাইসালফেট বন্ড দুইটা। আর এটা সংকেতটা জানি তুমি ইম্পর্টেন্ট, শুধুমাত্র কি মনে রাখবা সিজি টু সমান, খালি এটা মনে রাখবা, আর কিছু মনে রাখার দরকার নেই। বাকি তুমি একটু রিডিং দিয়ে রাখবা। আণবিক ভরটা ইম্পর্টেন্ট 5734, আণবিক ভরটা 5734। এটা আসে পরীক্ষায় যে এটা কয় নম্বর ক্রোমোজোমে থাকে, মনে রাখবে এটা থাকে 11 নম্বর ক্রোমোজোমে। কোন বাহুতে থাকে, খাটো বাহুতে থাকে। কোথায় থাকে, ডিএনএ শীর্ষে থাকে, ঠিক আছে, ডিএনএ শীর্ষে থাকে। এখন দুটো জিনিস নিয়ে ঝামেলা বলে তোমাদের, একটা হলো নাইট্রোজেন বেস, একটা হলো অ্যামাইনো অ্যাসিড। মনে রাখবে অ্যামাইনো অ্যাসিড হলো বড় গঠন, অ্যামাইনো অ্যাসিড হলো বড় গঠন, তাহলে বড় গঠনের সংখ্যা থাকবে কম, এই জন্য হলো 51টা। আর নাইট্রোজেন বেস হলো ছোট জিনিস, এই জন্য এটা থাকে 153টা, এই জন্য এটা থাকবে কয়টা 153টা। তাহলে কি বলছে দেখো, অ্যামাইনো অ্যাসিড থাকবে 51টা, নাইট্রোজেন বেস থাকবে 153টা, নাইট্রোজেন বেস থাকবে কয়টা 153টা। বুঝলি বলো ক্লাস নিয়েছি, ঠিক আছে। কয় নম্বর ক্রোমোজোম, 11 নম্বর ক্রোমোজোম। কোন বাহুতে, খাটো বাহুতে, কোথায়, শীর্ষে। এটা কিছু লাগবে না, এটা তো রিটেনের পড়া। তবে এটা হলো ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা লাগবে পরীক্ষায়। এটা আসছিল মেডিকেল প্রশ্ন যে ইনসুলিন কোনটার মাধ্যমে তৈরি হয়, টিস্যু কালচার না জীবন প্রযুক্তি। অনেকে টিস্যু কালচার আগে আসছো, কেন রে ভাই? টিস্যু কালচার দিয়ে ইনসুলিন তৈরি করা হয়, টিস্যু কালচার দিয়ে ইনসুলিন তৈরি করা হয় না, এই জীবন প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরি করা হয়। দুইটা মধ্যে ডিফারেন্স আছে। টিস্যু কালচার দিয়ে ইনসুলিন তৈরি করা যায় না, তার মানে একটা মানে আরেকটা দেখানো যাবে না, তাহলে বুঝে দেখাতে হবে। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট, জীবন প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন প্রক্রিয়া আর টিস্যু কালচার, ঠিক আছে। এই মূল পড়া আমাদের পড়ে গেছে না, বাকি এগুলো বেশি লাগবে না, এগুলো বলে দাও। এটা ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো ইনসুলিনের অভাবে কি রোগ হয়, এটা ডায়াবেটিস চিকিৎসা ব্যবহার করি। ইন্টারফেরন খুবই ইম্পর্টেন্ট, এটা মাস্ট পরীক্ষা আসবে। ইন্টারফেরন দুইটা জায়গায়, একটা ক্যান্সার, একটা ভাইরাসজনিত রোগ। সেরামের ভূমি, এটা হলো শল্য চিকিৎসা বুঝো কিনা, বাংলায় বলি ইংরেজিতে বলি, তাহলে চিন্তা সবাই, এটা হলো সার্জারি। শল্য চিকিৎসা মানে কি, সার্জারি। র্যাবিস হলো কুকুর কামড় দিলে হয়। কুকুর কামড় দিলে কি হয় ভাইয়া, জলাতঙ্ক, জলের প্রতি আতঙ্ক, জল খাইতে পারে না, কি হয় বলে, এটা হলো জলাতঙ্ক থাকে, ঠিক আছে, মানে হলো ফোবিয়া থাকে, কিসের প্রতি, জলের প্রতি, একর প্রতি ফোবিয়া থাকে। হিউম্যান ফ্যাক্টর 4 মানে কি, এটা হিমোফিলিয়া চিকিৎসা ইউজ করা হয়, ঠিক আছে। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এটাকে সংক্ষেপে বলে টিপিএ। টিপিএ হলো কি, হার্ট অ্যাটাকে বা এমআই ইউজ করা হয়, এমআই আমরা টিপিএ ইউজ করতে পারি, তার নাম হৃদরোগ চিকিৎসায়। সোমাটোস্ট্যানিন এটা হলো বামনত্ব, যারা হলো বামন, বুঝো তো, বামন, ঠিক আছে, বাইকটা এক কথা বললেন, এটা চিকিৎসা করবেন। হিউম্যান ইউরোকাইনেস হলো, এটা হলো রক্ত সংবহন জটিলতা দেয়। আর লিম্ফোকাইনেস মানে লিম্ফোসাইট, তার মানে ইমিউন কার্যকরী দেয়। এটা তো ভালো কথা বলবো, সবগুলোই বলবো। ইন্টারফেরন আমি বলে দিয়েছি, ক্যান্সার আর কি ভাইরাস চিকিৎসা, এটা ক্যান্সার আর ভাইরাস চিকিৎসা, এটা মেডিকেল আসে একদম। ইন্টারফেরন কি, একটা প্রোটিন, কি প্রোটিন, আর যদি স্পেসিফিক্যালি বলি তাহলে ভাই এটা গ্লাইকোপ্রোটিন। কি প্রোটিন, গ্লাইকোপ্রোটিন। কোন প্রোটিন, গ্লাইকোপ্রোটিন। এটা হলো তো তোমরা মেডিকেল আসবে প্রোটিন, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসবে গ্লাইকোপ্রোটিন। প্রশ্ন দেখা দিলাম, কে আবিষ্কার করছে, কি বলছি, ইসাকাস আর কি লিন্ডারম্যান। এই ইন্টারফেরন কই, ক্যান্সার চিকিৎসা করতে হয়, এটা লাগবে না, প্রক্রিয়া লাগবে না। আর ইন্টারফেরন বাজারে যেটা পাওয়া যায়, এই বাণিজ্যিক নাম হলো বিটাফেরন, বাণিজ্যিক নাম কি, বিটাফেরন। তারপর টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। নরমালি আমরা এমআই বা হার্ট অ্যাটাকে আমরা কি করি, আমরা স্টেপটোকাইনেস ইউজ করি, কিন্তু স্টেপটোকাইনেসটা বাইরের জিনিস বডিতে দিলে একটু ডিফারেন্স, মানে একটু রিঅ্যাকশন হতে পারে। কিন্তু তোমার বডিতে একটা জিনিস আছে, যার নাম হলো কি, টিস্যু প্লাজমিনোজেন। এটা ইনঅ্যাক্টিভ থাকে। এখন বাইরে থেকে তুমি যদি একটা অ্যাক্টিভেটর দিয়ে দাও, এবং এই অ্যাক্টিভেটর কি করে, আবার কাজ করা শিখাই দেয়, তার মানে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর পাঠাবো আমরা। পাঠাইলে তখন এই প্লাজমিনোজেন কি হয়ে যায়, সক্রিয় হয়ে যায়, তখন কি করে, রক্তের জমা পড়া হয়ে গলায় যায়। আর হার্ট অ্যাটাক মানে কি, আমি বলছিলাম পায়ের তোমার একটা এরকম দলা তৈরি হয়েছে, ঠিক আছে, এই দলাটা পায়ের দিকে তৈরি হয়েছে, এটাকে বলে থ্রম্বাসটা যখন ছুঁতে গিয়েছে হার্টের কাছে চলে আসছে, তখন এটাকে বলে অ্যাম্বুলাস। এই অ্যাম্বুলাসটা হার্ট যখন আটকাই দিচ্ছে, হার্টের রক্তনালীতে, তখন এটাকে বলে আমরা হার্ট অ্যাটাক বা এমআই, ঠিক আছে। এখন এটা যদি মাথায় দিয়ে আটকায় দেয়, তখন তাকে আমরা বলি স্ট্রোক। পায়ে কেন ঝামেলা হয় না ভাইয়া, পায়ের নালীগুলো এত মোটা থাকে, সো এর মধ্যে এই এত বড় দেখো তারপরে ফাঁকা আছে দিকটা, কিন্তু হার্ট আর মাথা এগুলো ছোট ছোট থাকে, তো এখানে কি হয়, ছোটটা দেয় কি বন্ধ করে দেয়, এটাই হার্ট অ্যাটাক, এর স্ট্রোক,
এগুলো কিছু লাগবে না। ইরিথ্রোপয়েটিন খুব ইম্পর্টেন্ট। কোথা থেকে উৎপন্ন হয়? কিডনি থেকে। কি তৈরি করে? কোথা থেকে? ওই বোন মেরুতে। কি তৈরি করে? লোহিত রক্তকণিকা বা আরবিসি। শেষ। লোহিত রক্তকণিকা বা আরবিসি। জিনথেরাপি পরীক্ষা তো আসে না? বলুন। গর্ভের শিশু পরীক্ষা, এগুলো নাম গর্ভাহী। গর্ভের শিশু পরীক্ষা মলিকুলার ফার্মিং, বায়োফার্মিং। ঠিক আছে? বায়োফার্মিং। বায়োফার্মিং এ আমরা এন্টিথ্রম্বিন ইউজ করি। ঠিক আছে? এই এটা যদি দেখো অনেক সময় আসে এন্টিথ্রম্বিনটা অল্প খাদ্যে ছাগলের মাধ্যমে আমরা উৎপাদন করা যায়, যেটা পরবর্তীতে যে মশাগুলো দুধ থেকে শক্তিশালী স্পাইডার সিল্ক উৎপাদন করা যায়। এই দুটো একটু মনে রাখবে। কলকারখানা এগুলো লাগবে না। আচ্ছা, এখানে আমাদের দেখো সমুদ্রের তেল পরিশোধন, দেখবা সমুদ্রে আমাদের বড় বড় জাহাজ চলে, এই জাহাজগুলো অনেক সময় কি করে? তেল ফেলাই দেয়। এই তেলটা সমুদ্রের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর তেল লাভের জন্য আমরা কি করি? এই সিউডোমোনাস, নোকার্ডিয়া আর হলো মাইক্রোব্যাকটেরিয়া, এই ধরনের আমরা ব্যাকটেরিয়া ইউজ করি। এরা কি করে? ওই তেলটাকে ভাঙায় দেয়। আচ্ছা, পয়া করতে বা সিএস কি ঘরবাড়ি মহল লাগবে সেখানে যে ময়লা মলমূত্র এগুলো বলা গেলে কি সিএস। নাম অনেক সুন্দর সিএস, কিন্তু আসলে খারাপ জিনিস। হ্যাঁ, নাম শুনতে মনে হয় ভালোই মনে হয়, কিন্তু আসলে খারাপ জিনিস। হ্যাঁ, এই সুয়েজের মধ্যে কি আছে? দুইটা ট্যাঙ্ক থাকে, একটা হলো এরেশন ট্যাঙ্ক থাকে, একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক থাকে। খালি নামটাই জানবে, এরেশন ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক। তাহলে একটা সিএস যদি তুমি এদিকে দাও, তাহলে পরবর্তীতে পরিশোধিত পানি হয়। কয়টা ট্যাঙ্ক দিয়ে? দুইটা ট্যাঙ্ক দিয়ে। শেষ। এগুলো লাগবে না। জিনোম সিকোয়েন্সিং খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? জিনোম হলো একটা সেট, ক্রোমোজোমের একটা সেটকে কি বলে? জিনোম বলে। ক্রোমোজোমের একটা সেটকে কয় জোড়া থাকে? দেহ কোষে 23 জোড়া থাকে। কয় জোড়া থাকে? 23 জোড়া। ঠিক আছে? তো 23 জোড়া মানে কি? তাহলে দেহ কোষে কয়টা ক্রোমোজোম থাকে? এই দুইটা মানে এক জোড়া। তাহলে এক জোড়া জিনোম আছে। 23 টা মিলে এক সেট, আরেকটা দেখতে এক সেট। ঠিক আছে? এই এগুলো কিছু লাগবে না। জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। এটা একদম মাস্ট, এটা মেডিকেল কোশ্চেন আসছে। জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। জিনোমকে কি বলছি? মাস্টার ব্লুপ্রিন্ট। বলো তো ডিএনএ কি বলা হয়? এই বলো তো ডিএনএ কি বলা হয়? আর ক্রোমোজোম কি বলা হয়? ক্রোমোজোম বা জিন কি বলা হয়? দ্রুত ডিএনএ কি বলা হয়? জিনোম তো বলে ফেলছি, মাস্টার ব্লুপ্রিন্ট। জিনোম বলে ফেলছি, মাস্টার ব্লুপ্রিন্ট। তখন দ্রুত বল দেখি কে কমেন্ট করো। ডিএনএ দিয়ে বলা হয় হলো, বলো কি বলছে? ডিএনএ মাস্টার মলিকুল, ক্রোমোজোম ব্লুপ্রিন্ট। গুড, ভেরি গুড। তাহলে ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকুল। এগুলো একসাথে বলবা। ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকুল, আর ক্রোমোজোম কে বলা হয় শুধু ব্লুপ্রিন্ট। তাহলে দেখো, এটা হলো শুধু ব্লুপ্রিন্ট, এটা হলো মাস্টার ব্লুপ্রিন্ট, এটা হলো মাস্টার মলিকুল। এই তিনটা একবার মনে রাখবা, তাহলে কোনো ভুল হবে না। ঠিক আছে? আর পেয়ারগুলো কি হয়? পেয়ারগুলো যদি বলি, এটা তো দেখো, পেয়ারগুলো যদি বলি ভাইয়া ADCTU, মনে রাখবা ADCTU, এইভাবে মনে রাখবা। AD হলো পিউরিন ধারক, আর CTU হলো পাইরিডিন ধারক। ঠিক আছে? আর ADCT হলো ডিএনএ, আর তোমার পরিবর্তে যদি তুমি থাকবে, এটা বাড়াবে। শেষ। কি মনে রাখবা? থায়ামিনের পরিবর্তে টি দিয়ে তুমি, ই দিয়ে তুমি। তোমার যদি বলে তুমি, তাহলে টি দিয়া ইউ মানে তুমি, তার মানে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে মনে রাখবা কি? তোমার পরিবর্তে তুমি থাকে। তার পরীক্ষা কোনোদিন ভুল হবে না যে কার পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে ভাইয়া তোমার পরিবর্তে তুমি থাকো, তোমার পরিবর্তে তুমি থাকো। টি এর পরিবর্তে ইউ থাকে, টি এর পরিবর্তে ইউ থাকে। হ্যাঁ, গুড, ভেরি গুড। আর সিকোয়েন্সিং স্যাঙ্গার আবিষ্কার করেছে। পাটিল জিন রহস্য খুব ইম্পর্টেন্ট। এটা ডক্টর মাকসুদুল আলম আবিষ্কার করেছে। ডক্টর মাকসুদুল আলম তিনি হলো আবিষ্কার করেছেন বাংলাদেশে তুষাপাট আবিষ্কার করেছে। কর্কোরা সলিটারিস। এখন তোরা বল, সাদা পাটের বৈজ্ঞানিক নাম বল। প্রবাদ দ্রুত, সাদা পাটের বৈজ্ঞানিক নাম বল। সাদা পাটের বৈজ্ঞানিক নাম বল। পাটের বেসকার হলো 120 কোটি। পাটের বেসকার হলো 120 কোটি। খুব ইম্পর্টেন্ট। পাটের বেসকার 120 কোটি। এই পাটের বেসকার 120 কোটি। এছাড়াও আরো কি আবিষ্কার করছে যদি দেখো, সেটা হলো ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। উনি কি করছিল? উনি হইলো এই যে মুগের ডাল নিয়ে আবিষ্কার করছেন। এগুলো একটু দেখো, বাকিগুলো একটু লিখে দিও। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সব, এটা মাস্ট। এটা জাহাঙ্গীরনগরের জন্য না শুধু, এটা মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সব। এদের প্রশ্ন প্রচুর আছে, এতে কিচ্ছু ভাবতে হবে না, সব করে বলতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জীবের নাম, ক্রোমোজোম সংখ্যা। জীবের নাম হলো ক্রোমোজোম সংখ্যা। আর মানুষের নাম, মানুষ কত? 46টা। এটা কেন বলবো? তোমরা সবাই জানো। এখন তার কাছে পুষ্প উদ্ভিদ, মনে রাখবো ফুলের নাম, একটা ফুলের নাম আছে মনে রাখবো 10টা করে, 10টা সুন্দর, 10টা
সুন্দর, ঠিক আছে? 10টা কি সুন্দর, মনে থাকবো। ইস্ট, ইস্ট, ইস্ট হলো 16, ইস্টে কত 16, ইস্টে কত 16, ঠিক আছে? আর হিমোফাইলিক ইনফ্লুয়েঞ্জি আর ইকোলাই, এই যে আই থাকলে কোলাই ইনফ্লুয়েঞ্জি, আই থাকলে এক, হ্যাঁ আই থাকলে এক, দেখো আর বাকি গুলো আই নেই, ইকোলাই ইনফ্লুয়েঞ্জা, ইকোলাই ইনফ্লুয়েঞ্জা এক, ইকোলাই ইনফ্লুয়েঞ্জা আই এক, ইস্টি 16, ইস্ট 16, ঠিক আছে? আর পুষ্পক মানে যে কোনো ফুলের দাম বলছি, মনে রাখবো একটা ওই গাঁদা ফুলের দাম মনে হলো 10 টাকা, গোলাপ ফুলের দাম 10 টাকা, 10 টাকা যদি দেয় না 20 টাকা করে থাকে, মনে রাখবেন 10 টাকা করে, আর মানুষের হলো 46, ঠিক আছে? জিন সংখ্যা আসো, জিন সংখ্যা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মানুষেরটা, মানুষ হলো কত 25,000, মানুষ হলো কি করে, মানুষ ফুল নেয়, তাহলে ভাই মানুষের সাথে ফুলের সম্পর্ক, তাহলে ফুল কত হাজার ভাইয়া 16,000, মানুষ 25,000, ফুল কত 16,000, ভাই ইস্তেমাল ভাই 16 থাকে, 16 মানে 6 আছে, এখানে 6,000, 6 আছে কত 6,000, আর বাকি হলো ইকোলাই, এক একে যেটা আছে এটা হলো একটা হলো 3200, আর এটা অর্ধেক থাকে 1600 বা 1700 কি 16 বা 1700, তাহলে দেখো আই থাকলে এক এক ওটা 3200 1600, হ্যাঁ ছোটটাই বড় আছে, ইকোলাই ছোট এই জন্য 3200, আর হিমোফাইলিক ইনফ্লুয়েঞ্জা বড় এই জন্য 1600, ঠিক আছে? আচ্ছা, আর মানুষ ফুল দেয় আমি ট্রিক দিলাম, দেখছো? এটা মার গায়ে তুই এটা বলি দাদা, হ্যাঁ কর্পোরাস ক্যাপসুল, গুড, ভেরি গুড। আচ্ছা কি বলছি বলো, মানুষ ফুল দেয়, মানুষের ফুল 25,000, ফুলের দাম 10 টাকা, ইস্টে 16 থাকে, 16 6,000, আর আই থাকলে এক এক, আই ছোট থাকলে 3200, আই বড় থাকলে হলো 1700 বা 1600, ঠিক আছে? আর খারাপ গুলো এত বেশি ইম্পর্টেন্ট না, শুধুমাত্র মানুষের কেমন লাগবে 3.2 মিলিয়ন, ঠিক আছে? এটা এই প্রথম অধ্যায়ের প্রথম দিকে আছে 3,000 মিলিয়ন, মানে এটা আমার হলো দাবিতে আসছিল, ডিইউ আসছিল, আর অপশনে ছিল 3,000 মিলিয়ন, এটা প্রথম অধ্যায়ে লেখা আছে 3,000 মিলিয়ন, আর 3200 বিলিয়ন ইকুয়াল কিন্তু 3200, এটা কিন্তু বিলিয়ন হয়, ঠিক আছে? একই জিনিস কিন্তু, এখন এখানে বলছে বিলিয়ন হিসেবে 3200, আর প্রথম অধ্যায় মানে কোষ আর কোষের গঠনের শেষের দিকে বলছে 3,000 মিলিয়ন থাকে, ঠিক আছে? দেখছো না কি করা দিয়েছিল, কত দ্বীপের তথ্য বলে দিলাম পোলাপাতে, পোলাপাত এটি এমনি জানে দুনিয়ার এত সহজ, নিজের মতো করে ভাবলেও। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে কি করি আমরা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমরা ইলেকট্রোফোরেসিস ইউজ করি, কোন ইলেকট্রোফোরেসিস, জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করি, ঠিক আছে? আর পৃথিবীতে এটা আমার কাছে সবচেয়ে বেশি মানে আশ্চর্যজনক জিনিস মনে হয়। দেখো তোমাকে আমার কাছে চিন্তা করা হয়, ধরো তোমাকে আমি বললাম বাংলাদেশকে তুমি সাজাই দাও, বাংলাদেশকে তুমি যদি সাজাই দাও তখন তুমি একটা সংখ্যা পর্যন্ত দেয় শেষ হয়ে যাবে, ধরো 1 কোটি, 1 বিলিয়ন, তারপরে 1 ট্রিলিয়ন, মানে 1000 ট্রিলিয়ন, এরকম অনেক একটা সংখ্যায় যায় বাংলাদেশকে সাজানো তোমার শেষ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা এমন ভাবে মানুষকে তৈরি করছে, কোটি কোটি মানুষ পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আসতেছে এবং সৃষ্টি লগ্নের শেষ পর্যন্ত আসবে, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা, জায়গা কতটুক, জায়গা কিন্তু মাত্র এইটুক, মাত্র যেটুক ফিঙ্গারপ্রিন্টে বসা এইটুক জায়গায় আমাদের, তাহলে সৃষ্টিকর্তা পৃথিবীতে আছে এটার অস্তিত্ব বোঝার জন্য শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টই যথেষ্ট। কারণ এই ফিঙ্গারপ্রিন্ট মানুষের দ্বারা যদি চিন্তা করা হয়, এই ফিঙ্গারপ্রিন্টে তুমি কতটা জিনিস ভিন্ন করা পারবা, 1000, 1 লক্ষ, 1 কোটি, 100 কোটি, 1000 কোটি, এর জিনিস আনতে পারবা, এই জিনিসের কি ডিফারেন্স করবা, তোমরা বিভিন্ন ভাবে সাজাইতে দিলে। কিন্তু দেখো আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করছে যে এই ফিঙ্গারপ্রিন্ট, আমার ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, কারো সাথে মিলবে না। তার মানে আমার ফিঙ্গারপ্রিন্ট এরকম ভাবে আল্লাহ তৈরি করছে, এটা আল্লাহ ব্যতীত বা পৃথিবীর সৃষ্টিকর্তা ব্যতীত এটা কারো সম্ভব না, ঠিক আছে? এবং এরই বললাম যে এই ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা ব্যক্তির জন্য সুনির্দিষ্ট এবং সক্রিয় বা ইউনিক, এগুলো কিছু লাগবে না। যে প্রোফাইল এটা করা হয় তার নাম ডিএনএ প্রোফাইল, জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ এগুলো লাগবে না, এটা শুধুমাত্র মনে রাখবা অপরাধী সমাজকে ধরনের ডিএনএ ফরেনসিক ইউজ করি আমরা, ঠিক আছে? এছাড়া পিতৃত্ব নিয়ে অনেক সময় যায়, বাংলাদেশে করা হয় না, স্বজন নির্ধারণে অনেক সময় ডিএনএ এটা কিন্তু বাংলাদেশে করা হয়, ঠিক আছে? বিভিন্ন অ্যাক্সিডেন্টের সময়, বিশেষ করে রান্নার মাঝে যখন দুর্ঘটনা ঘটছে, এরপরে আমাদের এই ডিএনএ ফরেনসিক ইউজ করা হয়েছে। বাকিগুলো একটু লিখ দিও, এগুলো লাগবে না, এগুলো আর পড়ার কিছু নাই। মোটামুটি আমার মনে হয় আমি আমার বেস যে লাইন যেটুকু আছে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ এই মোটামুটি ওকে। কোনো কারো কোনো প্রশ্ন আছে? এই অধ্যায় শেষ, দুইটা অধ্যায় পড়ে দিয়েছিলাম, দুঃখিত আমি, ঠিক আছে? তোমার মামা ভাইটা আসো, এসে বলে শেষ করে দেবে। এই বলবান বল, আমার একটা ছবি তুল, বি চিহ্ন দিলাম, দেখ জয় জয়ী হয়ে গেছি। আজকে বলবি সত্যি করে, যে মন থেকে বলবি যে ভাই এতদিন যেমন পড়ছি জাহাঙ্গীরনগরের জন্য আজকে নতুন ভাবে পড়ছি, এটা বললে অবশ্যই গ্রুপে একটা পোস্ট করবি, ঠিক আছে? এরকম জোর করে আছে না, জোর করে আজকে চুরি করবো না, এর আগে জোর করে দিবি। তোর ভাই হচ্ছে ছবি তুলে গেছে, তোর ভাই উল্টা ছবি আসবে না, উল্টা ছবিটাই দিয়েছি না, উল্টা ছবি কেন দিবে?
ভালোবাসা থাকলে ভালোবাসা উল্টা আর পাল্টা নাই, কি করছ আজকে বলা মানে উল্টা পাল্টা 20 জনের নিচে নামে না, আমাদের দেশ থেকে 20 জন প্রশ্ন করতেছে, সবগুলোর নাম মুখস্থ করবো ভাই। বিজ্ঞানী নাম রিডিং দিয়ে যাবা, মানে বেশি ইম্পর্টেন্ট হলো বায়োটেকনোলজি আর হলো টিস্যু কালচার, এই দুটো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো রিডিং, বাকিগুলো এত বেশি আসে না। টিস্যু কালচারের জন্য অনেক বেশি আসে, গুটিলে ভেবার লাগে, এটা এতবার আসছে, এটা মুখস্থ করতে হবে। আর বায়োটেকনোলজি কারণে এই দুটো ভালো মতো মুখস্থ করে বাকিগুলো রিডিং দিবা, ঠিক আছে? বুঝছো কি বলছি? আচ্ছা বললাম, কালকে আমার সরল ছাত্র ক্লাস নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমি কবে থেকে সরল ছাত্র পড়াই বাড়িতে পড়াই না, তোর ভাই আমার জোর করে দিয়া সরল ছাত্র ফালতু কালকে আইকিউ পড়াবো, যা মেডিকেলের নিয়ে মন খারাপ করিস না, আইকিউ পড়াবো, যা আছে বলে, যা যদি কালকে রাতে তোমাদের আইকিউ ক্লাস হবে, ঠিক আছে? আর হচ্ছে দুপুরবেলা হচ্ছে সরল ছাত্র ক্লাস হবে ইনশাআল্লাহ। ফোনটা ঠিক করতে হবে আগে, সবার আগে হচ্ছে মানে উল্টাকে সোজা করতে হবে, ঠিক আছে? ভাই আজকে আমার ইচ্ছা করে হিংসা করে বুঝছো, ক্লাসটা যদি ভালো না নিতে পারি, প্রথম 50 জন দেখতেছিল, এর উল্টাই দিছে কারণে পুরো কমে গেছে। আজকে গ্রুপে পোস্ট করেছিল কিন্তু মান সম্মান থাকবে না, সত্যি করে বল, আমি বলছি যে এই যে আমি কত সুন্দর ট্রিক দিয়ে পড়াই দিলাম, ওইটা আমি করাইতাম, তুমি না করে এইটা রেস্ট্রিকশন যেটা ইম্পর্টেন্ট। এরপরে দেখো ইকুয়াল এরকম বলে দিলাম যে দুইটাই যদি এক, তাহলে ছোটটাই বড় হবে, বড়টাই ছোট হবে। দেখ তো ভাই, তোর ভাই বলছে যে আজকে আপনার ক্লাস করে মনে হয়েছে যে নতুন করে বললাম, এটা বলতে পারবে, এটা যে কেউ বলবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তোমার তানভীর ভাই তাহলে বল, সুন্দর করে একটা গ্রুপে পোস্ট করিস, হ্যাঁ, মন থেকে আর কি, মন থেকে জোরে জোরে। আচ্ছা ভালো কথা, হ্যাঁ, যদি ভালো লাগে যে ভাইয়া নতুন কিছু জানছি, আর জাহাঙ্গীরনগর আসলে প্রশ্ন প্যাটার্ন ভিন্ন হয়, আজকে তুমি প্রশ্নটা সলভ করো, জাহাঙ্গীরনগর যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিয়ে সলভ করো, ভাইয়া যেগুলো বলছে খেয়াল করে দেখবা, যেগুলো আসছে কিনা, ভাইয়া কি বুঝে মানে খবর নিয়ে গেলো কিনা, মেডিকেলে আসে আর এটা আসে কিনা, আজকে প্রশ্নটা পারো কিনা। তুমি আমার কাজ করার পর তুমি খালি 10-8 ঘন্টা বইটা উল্টাবা, উল্টায় তুমি এরপরে প্রশ্ন সলভ করবা, যদি তুমি না পারছো আমার পর বললো। তোমার তানভীর ভাই আমারও টিচার, বুঝছো? আমি যদি ফার্স্ট করে যেতে পারি তাহলে তোমরা কেন পারবে না বলো? আমরা তো দুই ভাই, এটা ঝগড়া নাই, তাহলে কি করতে হবে বলো? দেখছেন এরকম দুই ভাই, এরকম আমি কই খুঁজে পাবি, আরেক বাইরে নিয়ে গেছিল ইনশাল্লাহ। যাই হোক, দোয়া করি ঠিক আছে, সবার জন্য অনেক দোয়া রইল, ঠিক আছে? সবাই যারা মেডিকেল হচ্ছে টেনশন নিও না, আল্লাহ বর্ষা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তোমার জন্য তুই আজকে আমার কথাটা ভাঙা দিছিস, ভাইকে খান খান করে দিছিস, তুই মাহমুদ ভাইয়ের বেস্ট করেছিস, আমার খালি কষ্ট হয়ে গেছে, আমি কষ্ট হয়েছি। আর এইসব কষ্ট হয়েছে আজকে, এগুলা হচ্ছে ইমোশনাল ফুল হওয়া যাবে না, ঠিক আছে? মৃদু আমার ভালো হয়েছে, তোমার হয়েছে, দুইজনই বেস্ট হয়েছে। না স্মৃতি খালি মাহমুদ ভাইয়ের ভালো হয়েছে, আমি খুব কষ্ট হয়েছি। থাক থাক, স্মৃতি আমার ভালো কইছে, ভালো না ভালো না জীব প্রযুক্তি নতুন ভাবে জানছি কিনা এটা কথা আমার, ঠিক আছে? ক্ষুধা লাগছে অনেক, আমি জায়গাটা বাইরে শেষ করুক। আর যারা ভর্তি হয় নাই আমাদের ক্লাস দেখাস, বলি ভাইয়া ক্লাস করো, করে যদি তোমার মনে হয় ভর্তি হওয়া উচিত, মানে ভাইয়া নতুন ভাবে বায়োলজি পড়ায়, তাহলে ভাইয়া ভর্তি বেশি। বায়োলজিতে 44 মার্ক, 40 পেলে চান্স পাওয়া যায়, ঠিক আছে? 50 পেলে চান্স পাওয়া যায়, 40 পেতে পারো, যা আমার কথা বাদই দিলাম। বাংলায় যাই কি তোমার তাদের ভাই বাংলায় গিয়ে ইংরেজি যাই কি, আরে আমার 56, তোর ভাই বুঝাই গেল খবরটা নেই, তোর ভাই এর কোর্স চালায় বুঝিস, 80 নম্বরের পরীক্ষা হয়, 56 দেখেন দেখাই তোর ভাইয়ের খবরটা দেয় ইয়াতে যে ইউডিভিডের এক্সামের পরীক্ষা, এক্সাম মার্ক হলো এইসব শিখল আপনাদের 80, এক্সাম মার্ক 80। আর আমি পড়াই তানভীর ভাইয়া, দেখ তানভীর ভাইয়া পড়াই। আচ্ছা তানভীর ভাই কি করে? তানভীর ভাই হলো বায়োলজি পড়ে নেই, তানভীর ভাই পড়া বাংলাতে হলো সাই, তানভীর ভাই বাংলা পড়াই দেবো না, এটা তো সাই। তানভীর ভাই পড়া আইকিউ, এটা তো সাই। তাহলে তানভীর ভাই পড়া 56, আর বাকি হলো 24। এই 24 টা পড়ায় 24 পড়ায় মাহমুদ ভাই। আর কোর্স চলে কার নামে? দাবি প্রথম মাহমুদ ভাই আর ওবিসি দিবেন, দাবি প্রথম মারাইছে আমার নাম দিবাস করতে, এইসব ধন্যবাদ করে বাদ দাও। আচ্ছা দেখ, তোর ভাইয়ের ক্লাসে কালকে শৈল ছাত্র ক্লাসটা আমি নিয়ে দিব, ঠিক আছে? তোর ভাইয়ের আমি ওই ইয়ার অনুজিৎ নিয়ে দিছি না, অনুজিৎ নিয়ে দিছি, আমি বহু ভালো পাই, আমার নিয়ে দিছি, ডব্লিউবিজি আপনি বিজি পড়াই দিছি, ঠিক আছে? বাংলা ইংলিশ পড়াই দিব, যা এবার আমি আইকিউ পড়াই দিব, এবার আইকিউ বলে লাভ নাই, বলে লাভ নাই। আচ্ছা ইনশাল্লাহ কালকে না হবে, কালকে আইকিউ করাবো, মন খারাপ করিস না, যাই হয় পৃথিবীতে আল্লাহ তাআলা আমার বিশ্বাস কর। মোবাইল তারা মেডিকেল ভর্তি দেখেন, আমার মোবাইলটা চলে নিছে গা, আমার মোবাইলটা চলে নিছে গা, ঠিক আছে? কষ্টের কথা কি আর বলবো, তারপরে নিজের বুঝে দিচ্ছি, আল্লাহ যাকে মঙ্গলের জন্য করে
বুঝতেছি না আসলে এটা বিশ্বাস করি আমি মনে প্রাণে যে আল্লাহ তাআলা যা করে হয়তো মঙ্গলের জন্য, হয়তো বা না, আল্লাহ তাআলা যা করে মঙ্গলের জন্যই করে। ওটা আমার হয়তো বড় কোনো বিপদ ছিল, ওই জায়গাটা যাওয়ার জন্য আল্লাহ তাআলা ওই মোবাইলটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমরা আসলে জানি না কিভাবে কি হয়। তো মোবাইলটা নিয়ে গেছে, এরপর মন খারাপ ছিল, তারপর নিজের বুঝেছে। এই জন্য বললাম যা হবার তা হবে, বা তুমি তোমার নিজের সর্বোচ্চটা দাও। তোমার যদি এইটুকু আক্ষেপ না থাকে যে আমি মনে হয় কম করছি, এটা যাতে না হয়। হ্যাঁ, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আর কি বলবো, বলার কিছু নাই। তো তোমরা জানো অলরেডি আমাদের কোর্স চলতেছে, ঠিক আছে, মেডিকেল পরবর্তী যে কোর্সটা সেটা তোমরা জানো 12 ডেজ রিস্টার্ট 12 ডেজ। আচ্ছা, তোমরা অলরেডি জানো যে হচ্ছে কি 12 ডেজ। ভাইয়া ওরে ভাইয়া সেই আপনি কেন আপনি সেই রিস্টার্ট মিশন সেই ইংলিশ ভাই আপনি 12 ডেজ রিস্টার্ট মিশন। তোর ভাই বাদ দিল না, বায়োলজি আমি পড়াবো এখান থেকে, ঠিক আছে? যা বায়োলজি পড়াবো, আমি পড়াই না দেখি, আমি ইচ্ছা করে ছোট ভাই থেকে দিয়ে দিই যে তুই পড়া, ঠিক আছে? আমি বায়োলজি পড়াইতে পারতাম, ঠিক আছে, কিন্তু পড়াই না ইচ্ছা করে, যে ছোট ভাইয়ের মনটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, এর জন্য পড়াই না। আচ্ছা, 12 ডেজ রিস্টার্ট মিশন শেষ। ক্লাস হচ্ছে না বলে দাও। শোন, আমি একটা বায়োলজি পড়াইতাম, বায়োলজি মানে জোর কেমিস্ট্রি পড়াইতাম। তোর বাইরে বাইরে আসার পরে বিচার থেকে কেমিস্ট্রি পড়াবো, দয়া করে কেমিস্ট্রি পড়াবো। এক্সাম হচ্ছে 24টা, ঠিক আছে, এগুলো অলরেডি তোমরা জানো, ঠিক আছে। তারপর আমরা বলবো যে যারা এখন ভর্তি হবে তারা ভর্তি হইতে পারো, কারণ হচ্ছে এখানে ভর্তি হইলে আমার সারাদিন বাপটা নিয়ে গেলে সারাদিন নিজে আর সব কাম করে আমার বুঝছো, আর সারাদিনই ঘুমেছে কিছু কাজ করছ না তুই। ছোট ভাই থাকলে যাওয়া হয় বুঝছো, আমার সারাদিন শাসন করে। আচ্ছা আচ্ছা, তোরা তাদের কাছে বিচার দিয়ে গেলাম, বল আমি ক্লাস নেই কি জোস ক্লাস নেই, এই যে ক্লাসটা নিয়ে শেষ, আর কোনো কিছু হবে না। এই তো মেয়ে আমার এই ক্লাসটা ওরা গিলাই দিতে হয়, ঠিক আছে। ক্লাসটার মধ্যে ওই পাশে আমি খাড়াই থাকি, পিডিএফ রেডি করে দেয়া, ক্যামেরা রেডি করে দেয়া। বড় ভাই দায়িত্ব কি বল? বড় ভাই দায়িত্ব ছোট ভাইকে দেখি, ছোট ভাই সবসময় স্মার্ট হয়, ছোট ভাইরা স্মার্ট হবে, ছোট ভাই আদরণ হয় না, ছোট ভাইরা স্মার্ট হয়, কিন্তু কি হয়েছে উল্টা, নাই। তাহলে বড় ভাই, তুমি ছোট ভাই, তুমি স্মার্ট হও, তুমি যেদিক দিয়ে নিবো ওই দিক দিয়ে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তোমরা ভর্তি হয়ে যাও। আমাদের কালকে তোমার তানভীর ভাইয়া, তোমাদের স্পেশাল ভাইয়া, ঠিক আছে। ওই যে তোর ভাই তো ভাবে যে আমি তোর ভাই এখানে সত্যি করি, ওই যে পোস্টের মধ্যে লেখা থাকে বায়োলজি বস, এটা কেটা লিখে দেয়, আমি লিখে দিই। আচ্ছা, যাই হোক, কালকে 2টা ক্লাস আছে, একটা হচ্ছে শৈবাল ছত্রাকের, আর একটা হচ্ছে আইকিউ বা আইকিউ এর। এখন যদিও মেডিকেল রেজাল্ট হয়ে যাবে হয়তো বা কালকে বিকালের পরে, বাট তারপর আমি বলবো ক্লাসটা করো, কারণ এখন থেকে যে অল্প কয়েকটা দিন আছে বা সময় আছে, এই সময় কিন্তু নষ্ট করার মতো না। এখন হচ্ছে দিন রাত এক করে ফেলতে হবে। এখন তুমি যদি কি করো যে মেডিকেল খারাপ হয়েছে বা এটার জন্য তুমি আরো 2 দিন 5 দিন নষ্ট করো, তাহলে জাহাঙ্গীরনগরের জন্য আর 5 দিন পাবা, তখন পড়তে গেলে মনে হবে হাই কি করছি, কিচ্ছু হচ্ছে না, শেষ হচ্ছে না, বা কোশ্চেন দেখতে গেলে তখন মাথা ঘুরে যাবে। এটা করো না, যেহেতু একটা মিস হয়ে গেছে আরেকটা যেন মিস না হয়। আমি সবসময় একটা কথা বলি, এই যে দুঃখ মানে শোক, যেটা বলি শোক, এই শোকটাকে শক্তিতে পরিণত করো, ঠিক আছে, তাইলে তুমি হচ্ছে সফল হইতে পারবা, ঠিক আছে। আর সফল যারা পৃথিবীতে, তারাই হচ্ছে কি হচ্ছে যেটা বলে, তারাই হচ্ছে জয় মানে শাসন করে, তারাই হচ্ছে সবকিছু কি করে পরিচালনা করে। এখন কথার কথা, তুমি যদি এই যে যেমন হয়তোবা যদি আমি এই মেডিকেলের যে অবস্থাটা ছিল, চান্স না পাওয়ার পর, যেহেতু আমিও 2বার চান্স পাইনি, তাহলে হয়তো আমি যদি ওইভাবে রিস্টার্ট না করতাম, তাহলে হয়তো আজকে তোমাদের সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম না, ব্রাদার সাজেশন নামে কোনো প্ল্যাটফর্ম আসতো না আজকে। তাহলে এইটাই, তাহলে এখন থেকেই শুরু করতে হবে, এখান থেকেই শুরু করতে হবে। আর বাকির নাম ফাঁকি, কালকে পরশু বা রেজাল্টের পরবর্তীতে শুরু করবা, এটা চিন্তা করা যাবে না, ঠিক আছে। হিউম্যান নেচার একটু খারাপ লাগবে, ঠিক আছে, খারাপ লাগবে, এটা না লাগাটা অস্বাভাবিক, খারাপ লাগবে এটা স্বাভাবিক, বাট খারাপটা যেন স্থায়ীটা বেশিক্ষণ না হয়, ঠিক আছে। যে রেজাল্ট দেওয়ার পর অ্যাটলিস্ট আমি চাইবো যে ক্লাসের আগেই যেন অ্যাটলিস্ট 8:30 যে ক্লাস, 8:30টার মধ্যে যেন কি হয়ে যায়, খারাপ লাগাটা ঠিক হয়ে যায়, হিউম্যান নেচারটা ঠিক করে ফেলো তুমি, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আচ্ছা, কি হয়েছে আবার, কি তোরা কি ঝগড়া করো ভাই? আপনারা দুইজনের ঝগড়া দেখে আমার ভাইয়ের সাথে আমার ঝগড়ার কথা মনে পড়ে গেছে। আহারে, আচ্ছা, তোর ভাই ঝগড়া করবি, যখন সময় হবে তখন ঝগড়া করবি, আমরা যখন সময় পাই তখনই সারাদিন চিল্লাচিল্লি করি। হ্যাঁ, আইডল ছেড়ে, হ্যাঁ মিতু আমার আইডল ছেড়ে চলে গেছে, মিতুর নিয়ে কোনো কথা নেই। আমি আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।
ওকে, কালকে তাহলে 2টা ক্লাস হবে, 2টা ক্লাসে দেখা হচ্ছে। আমরা রুটিন গ্রুপে পোস্ট করে দেবো, এখন অলরেডি আমাদের ব্যাচের গ্রুপে রুটিন দেওয়া হয়ে গেছে। প্রতিদিন আমাদের 2টা করে ক্লাস থাকবে, আর সাথে প্রতিদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের প্রশ্ন সলভের একটা ক্লাস থাকবে। সো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের 700 প্রশ্নের পিডিএফ, সেটাও হচ্ছে আমরা সলভ করে দেবো, ম্যারাথন ক্লাস হবে, ঠিক আছে। 700 প্রশ্নের পিডিএফ কিছু ভুল আছে, দাঁড়া বলতে দেই না, কয়েকটা ভুল আছে, আপডেট ভার্সনগুলো ঠিক করে দাও। কিন্তু কিন্তু আর আজকে থাকা যাবে না বুঝিস। আচ্ছা বলতে দে। পোস্টার দেশ কিন্তু, হ্যাঁ ঠিক আছে। যদি ভালো লাগে আর নতুন যদি কিছু মনে হয়, আর 1000 প্রশ্ন পিডিএফ ভুল আছে, ভুল আছে, ওইটা হচ্ছে আমরা ওই ম্যারাথন ক্লাসে ঠিক করে দিব। তারপরও যে ইনফরমেশন গুলো আছে, বেশি না, কয়েকটা 10-12টা 15টা সিরিয়াস বড় 10-12টা 15টা হচ্ছে কি হচ্ছে ভুল আছে, মানে অ্যান্সার ভুল আছে অপশনে, বা হচ্ছে কিছু হচ্ছে আগের ইনফরমেশন আছে, অনেকদিন আগের করা, তো এটা আপডেট করার সময় পাচ্ছি না আমি, আমার পরীক্ষা থাকে, তো তানভীর ভাইয়ের পরীক্ষা থাকে। ইনশাল্লাহ তোর তানভীর ভাইয়ের বিশেষটা যদি আল্লাহ হয়ে যায়, ঠিক আছে, তাই নিয়ে হচ্ছে তোর ভাই সব একলাই চালাবে, দেখা যাবে ব্রাদার সাজেশন নামে কোনো সাজেশন থাকবে না, ওই দিনই বন্ধ। আচ্ছা যাই হোক, ওকে ঠিক আছে, আল্লাহ বসা দেখ সারা দিন সামনে রেখে আমার বেইমানি করে। আচ্ছা ওকে ওকে